আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড গুড ইভিনিং। আজকে হচ্ছে আমরা এখানে সবাই একসাথে হয়েছি আসলে উম, যারা থিওরি পাশ করেছেন এবং যারা এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল এক্সাম নিয়ে ভাবছেন, সেটা এখন হোক বা পরে হোক, those who are planning actually. So we are meet here to discuss about it. যদি কেউ বাংলা ভাষা ছাড়া বাইরের কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্য বাংলা ভাষা না হলে বুঝবেন না। সো দোজ হু আর হিয়ার ইন নন বাংলাদেশি স্পিকিং, সো নন বাংলা স্পিকিং পিপলস, we will arrange a meeting later. Okay, so today our plan is to meet the peoples who are talking only in English, sorry, only in Bangla. So um, we will arrange soon. So আমি এই মিটিংটা শুরু করেছি যে যাতে হচ্ছে আপনারা যারা এমআরসিপি থিওরি এক্সাম পাশ করেছেন, তারা যাতে একটা গাইডলাইন পান। সো ইট ডাজন্ট মিন যে সবাইকে, মানে আমি আমার কোর্সকে কিভাবে করতে হবে বা আবার কোর্স ওরিয়েন্টেড সেরকম না। অ্যাজ এ হোল মানে খুব ফ্রিলি এখানে আমরা যাতে বাংলা ভাষা যারা আছি তারা ডিসকাস করতে পারি। সো আমি ওয়েলকাম করব সবাইকে, যদি সবাই আমার সাথে কোঅপারেশন করেন, আই মিন আপনারা কোশ্চেন করেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে। হ্যাঁ, সো ফ্রিলি অ্যান্ড মানে আনন্দের সাথে আপনারা আজকে এই মিটিংটাতে আমরা করতে পারি, যাতে মানে কোনো ভয় ভীতি ছাড়া আমরা একজন একজনকে কোশ্চেন করতে পারবো, কোনো সমস্যা নাই। মানে এখানে কোনো আহ, এরকম ব্যাপার নাই যে এই কোশ্চেনটা করলে আপু কি মনে করবে, না করব করব না, সেরকম না। হ্যাঁ, ফ্রি ফ্র্যাঙ্কলি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। উই উইল অ্যারেঞ্জ ইট স্মুথলি। So first of all, I should give congratulations those who passed theory exam. So এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, রিয়েলি। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, বিকজ আমার মনে আছে যখন আমি থিওরি এক্সাম দেওয়ার কথা ভেবেছি, আমি আমার ফার্স্ট স্টেপ নিয়েছি, অ্যান্ড দেন আমি আমার মনে আছে যে আমি পার্ট ওয়ান পাশ করার পরে, পার্ট ওয়ান পাশ করে খুব দ্রুত আমি পার্ট টু পরীক্ষাও দিয়ে ফেলেছিলাম, মানে পার্ট ওয়ান পার্ট টু ইন বিটুইন টাইম, খুব অল্প সময় নিয়েছিলাম। তো তারপরে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমাকে ইনবক্সে আমাদের এক বড় ভাই, আমি যখন নিওনাটোলজিতে আই মিন রেসিডেন্সিতে ছিলাম, তখন সে বড় ভাই আমাকে একটা ইনবক্সে মেসেজ পাঠালো যে অনেকেই শুরু করে, আমাদের মধ্যে অনেকেই শুরু করেছে কিন্তু সবাই কিন্তু শেষ করতে পারে না। সো শুধু শুরু করলে লাভ নাই, শেষ করতে হবে। তো আমি তো তখন আম, আহ, নাবালিকা ছিলাম। তো যাই হোক, ওকে, সো আমি বলেছি যে ইনশাল্লাহ শেষ করব। তো আসলে আল্লাহ যদি তৌফিক না দিতেন তো কখনোই এটা সম্ভব ছিল না। সো ইট ইজ চেয়ার, আপনি আপনার স্টেপ গুলো নিয়েছেন এবং আপনি থিওরি কমপ্লিট করেছেন, তার মানে আপনি এখন ক্লিনিক্যাল এক্সামের জন্য প্রিপেয়ার এবং আপনি এটা শেষ করতে পারবেন। ফার্স্ট থিংস হচ্ছে এটাই যে আপনি এটা অবশ্যই শেষ করতে পারবেন, তবে অবশ্যই সার্কামস্টেন্সেস এবং হচ্ছে যে আল্লাহর ইচ্ছা থাকতে হবে। এটা ছাড়া তো আসলে আমরা, বিশেষ করে অলমাইটি ছাড়া আমরা কেউ কিছু করতে পারি না। যারা এটা বিশ্বাস করেন তারা স্ট্রংলি এটা বিলিভ করবেন, আপনি থিওরি কমপ্লিট করেছেন, আপনি এটা শেষ করতে পারবেন। So a big congratulations to all of you who passed this exam. It's really amazing. যে কোনো একটা পরীক্ষা অনেক হার্ডশিপ, আমরা যখন এই ফলাফল পাই, আমরা যখন এটার বেনিফিটটা পাই, অথবা আমরা যখন দেখি আমরা পাশ করেছি, দেন আমরা কিন্তু ইনস্ট্যান্টলি সবাই ভুলে যাই কি কষ্টটাই না হয়েছে, তাই না? তো এটা একটা অনেক বড় জিনিস, আম, একটা অ্যাচিভমেন্ট, সব কষ্টকে দূর করে দেয়। সো সেম ভাবে আমার এমআরসিপিসি জার্নি গুলো, ক্লিনিক্যাল জার্নি ওয়াজ নট স্মুথ, ইট ওয়াজ আ বিগ স্ট্রাগল, অনেক কষ্ট করতে হয়েছে আমার। সো তেমন ভাবে আমরা জানি না কার জন্য কি পরীক্ষা অপেক্ষা করছে, কিন্তু কষ্ট করতে হবে এবং এটাই হচ্ছে আম, আসলে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরলে অবশ্যই আহ, এটা সম্ভব শেষ করা। সো আমরা আজকে এটাই
কিভাবে প্রিপারেশন নিব আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। সো এই কথাটাই আমার খুব মানে মনে হয়েছে যে ক্লিনিক্যাল এক্সাম হচ্ছে যেখানে প্রয়োজন স্কিল। হুম, সেটা কি স্কিল? প্র্যাকটিক্যাল স্কিল, রুগী দেখা, রুগী হ্যান্ডেল করা, সেই স্কিল লাগবে। এবং এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন। এটা এমন একটা বিষয় যে আমি কিভাবে রোগীদের সাথে কমিউনিকেট করছি, এই ব্যাপারটা পুরো পরীক্ষার সবগুলো জায়গায় রয়েছে। এবং লাগবে কনফিডেন্স, যে আমি একটা এরকম একটা এক্সামের জন্য প্রিপেয়ার, যেখানে আমার দেখা হবে যে আমি কতটুকু কনফিডেন্ট আমার কাজের বিষয়ে। সো এখানে আপনি দেখেন যে আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষায় আহ মাধ্যমে কিন্তু আসলে আপনি প্রিপেয়ার হচ্ছেন যে ইউকে একটা রেজিস্টার জব আপনি করবেন। সো রেজিস্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। তো অথবা আপনারা হচ্ছে যারা ক্লিনিক্যাল এক্সাম পাস করে তারা স্পেশালিস্ট রোলটাও প্লে করে। অফকোর্স ইট ইজ নট দ্য কনসালটেন্টস পোস্ট। সো আপনাকে অনেক কিছু জানতে হবে এরকম না। আমাদের একজন কনসালটেন্ট যেমন তার ডিসিশন গুলো যখন নেয় তখন কনসালটেন্ট তার টিমকে নিয়ে ডিসিশন নেয়, কিন্তু কনসালটেন্টের ডিসিশনটা ইম্পর্টেন্ট। বাট আমরা যখন হচ্ছে একজন রেজিস্টার, আমি কিন্তু ডিফিকাল্ট জিনিসটা আমার কনসালটেন্টকে দিচ্ছি, আমার আমার শোল্ডার থেকে নামায় আমি কনসালটেন্টের শোল্ডারে দিতে পারছি। সো এখানে কিন্তু আহ, এই যে রোলটা আমি প্লে করছি, সেই রোলটা কিন্তু কনসালটেন্ট পাচ্ছে না। এবং এই ব্যাপারটা কিন্তু আহ, পরীক্ষাতে রিফ্লেক্ট করে। সো আপনার এই যে আপনি কিছুটা ম্যানেজ করবেন, সেই ব্যাপারটা আপনি যে রেজিস্টারের রোল প্লে করবেন, এবং আপনি যে একটা পেশেন্টকে সেফলি আপনি কনসালটেন্ট পর্যন্ত পৌঁছাবেন, সেই ক্যাপাবিলিটি আছে কিনা, সেই কনফিডেন্স আছে কিনা, সেটাও আপনাকে শো করতে হবে। সো কনফিডেন্স দুই ধরনের আছে, আমি জানি আমি কিভাবে ম্যানেজ করব, বাট সেটাকে কনফিডেন্টলি প্রেজেন্ট করা, সেটা কিন্তু আলাদা জিনিস। তো পারা এবং প্রেজেন্ট করা, পারা এবং এক্সপ্রেস করা, দিস আর টু ডিফারেন্ট থিংস দ্যাট হ্যাভ টু বি প্রেজেন্ট। ওকে। সো আমি, আমার কাছে মনে হয়েছে ক্লিনিক্যাল এক্সামের জন্য স্কিল, কমিউনিকেশন এবং কনফিডেন্স, এই তিনটা জিনিস সবচেয়ে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্রু আউট দ্য আই মিন থ্রু আউট দ্য এক্সাম স্টেশন আই উইল এক্সপ্লেন এভরিথিং। সো এখানে দেখছি যে অনেক নন বাঙালি জয়েন করেছে। না, ওকে। ওকে, নেক্সট হচ্ছে আমরা এক্সাম ফরম্যাট নিয়ে জানবো, এবং আরো অনেক কিছুই জানবো। সো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আপনারা মাইক অন করেও কোশ্চেন করতে পারেন, অথবা আপনি ধৈর্য ধরতে পারেন। আপনাদের কোশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান আসবে, এবং আপনি আপনারা এখানে যে মেসেজ অপশন আছে সেই মেসেজ অপশনে লিখতে পারেন। আমি শেষ করে প্রত্যেকটা মেসেজের অ্যান্সার দেব। আচ্ছা, তো এক্সাম ফরম্যাট সম্পর্কে জানবো। এখানে এমআরসিপিসি ক্লিনিক্যাল স্ট্রাকচার, এক্সামের স্ট্রাকচারটা হচ্ছে অনেকগুলো স্টেশন থাকে, মাল্টিপল স্টেশন থাকে। হ্যাঁ, এবং টাইম বাউন্ড টাস্ক থাকে, মানে আপনি যে টাস্কটা করবেন একটু নির্দিষ্ট সময়ে টাস্কটা কমপ্লিট করতে হবে। অনেকগুলো স্টেশন, সেই স্টেশন গুলো হচ্ছে হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, কমিউনিকেশন, ডেভেলপমেন্ট এবং ভিডিও স্টেশন। প্রত্যেকটা স্টেশন নিয়ে আমি একটু বুঝিয়ে বলবো, যতটুকু ইনগালফ করার মতন ক্ষমতা এই মুহূর্তে যারা বিগিনার আছে তাদের ততটুকুই বলবো ইনশাআল্লাহ। সো প্রত্যেকটা স্টেশনের টাইপ আমার জানতে হবে, যাতে আমি এক্সাম সিস্টেমটা আমার বিফোর এক্সাম আমার খুব ভালোভাবে ফ্যামিলিয়ার হতে হবে। আই মিন আমার খুব ভালোভাবে প্রত্যেকটা এক্সামের কোশ্চেন কি রকম হতে পারে এবং আমি কিভাবে অ্যান্সার দিব আমার ভালোভাবে জানতে হবে। তার মানে আমি যে বলছি অনেকগুলো স্টেশন, এই স্টেশন গুলো একটা সার্কিটের মতো। তো হচ্ছে যে যেমন এখানে চারটা ক্লিনিক্যাল স্টেশন থাকে, যার মানে এক্সামিনেশন করা। এই ক্লিনিক্যাল স্টেশনের ফরম্যাট গুলো কি আমি এগুলো পরে বলছি।
সো ক্লিনিক্যাল স্টেশন 1, 2, 3, 4, এন্ড দেন ডেভেলপমেন্ট স্টেশন থাকবে, এরপরে হিস্ট্রি স্টেশন, এরপরে কমিউনিকেশন দুটো, এরপরে ভিডিও স্টেশন। সো এখানে হচ্ছে যে ক্লিনিক্যাল স্টেশন যে চারটা, এটা সাধারণত ক্লিনিক্যাল স্টেশন দেখা যায় যে আমার একজনের শুরু হলো ক্লিনিক্যাল স্টেশন 1 দিয়ে, কারো ক্লিনিক্যাল স্টেশন 2 দিয়ে, কারো ক্লিনিক্যাল স্টেশন 3 দিয়ে, কারো ক্লিনিক্যাল স্টেশন 4 দিয়ে। সো নট নেসেসারি ক্লিনিক্যাল স্টেশন দিয়েই শুরু হবে, এটা হতে পারে মাঝখান দিয়ে কমিউনিকেশন স্টেশন দিয়ে, হতে পারে ভিডিও স্টেশনের মাধ্যমে। ওকে, আবার কারো কারো ডেভেলপমেন্টাল স্টেশনের মাধ্যমে শুরু হতে পারে। আপনারা দেখেন এটা একটা সাইকেলের মতো ঘুরবে কিছুটা। আমরা যে অসপি এক্সাম দিতাম, আমার এক্সপেরিয়েন্স আছে রেসিডেন্সিতে, আমরা অসপি এক্সাম দিতাম। সো কিছুটা এরকম অসপির মতন, বাট এক একটা স্টেশনের টাইমিং এক এক রকম। ক্লিনিক্যাল স্টেশনের এক ধরনের টাইমিং, ডেভেলপমেন্টাল স্টেশনটা অনেক বড় স্টেশন, এটা একটা টাইমিং, হিস্ট্রি স্টেশনের ডিফারেন্ট টাইমিং। তারপরে কমিউনিকেশনের দুই রকম টাইমিং, ভিডিও স্টেশনে দুই রকম টাইমিং। বুঝতে পেরেছেন? সবগুলোর কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মার্কিং সিস্টেম। আচ্ছা, সো কি হচ্ছে, একজন পরীক্ষার সেন্টারে গেল। তো ধরেন এটা একটা ঘোষ হসপিটাল, সবচেয়ে লার্জেস্ট হসপিটাল ইন দ্য লন্ডন, উইচ ইজ স্পেসিফিক ফর ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যানেজমেন্ট ওখানে হয়, কিন্তু এই হসপিটালটাকে পৃথিবীর মধ্যে আম, প্রথম যে 5টা হসপিটাল বলা হয়, এটা একটা বেস্ট হসপিটাল। সো এই হসপিটালে হচ্ছে এমআরসিপিসিএইচ এক্সাম হয়। এখানে যেমন ঘোষ লিখেছে এক্সাম সার্কিট। সো এখানে হচ্ছে এই মুহূর্তে মানে এখন হয় না, বাট একটা সময় হতো যখন আমি আমি যেটা নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়। সো ওখানে এরকম একটা থাকবে যে পরীক্ষাটায় সে ঢুকবে, এরকম লেখা থাকে যে হ্যাঁ সে এক্সাম সেন্টারে জয়েন করছে। হ্যাঁ, তারপরে তাকে ওখানে ওয়েলকাম করানোর জন্য লোক থাকে। তারপরে হচ্ছে সবাইকে একটা ওয়েটিং রুমে বসা লাগে, এবং সেখানে একজন থাকেন যে সে হচ্ছে ডকুমেন্টসটা লাগবে, কারা কারা আসছেন পরীক্ষা দিতে সেই ডকুমেন্টস গুলো রাখবে, কিন্তু সবাই ওয়েটিং রুমে বসবে, সবাই গল্প করছে, সামথিং লাইক দিস। ওখানে সর্বোচ্চ আপনাকে কফি খাওয়াতে পারে। সো এরকম এরকম হওয়ার পরে একজন সিনিয়র এক্সামিনার আসেন, সিনিয়র এক্সামিনার এসে পুরো এক্সাম সার্কিটটাকে এক্সপ্লেইন করেন, এবং আপনার কি কি অধিকার আছে এটা বলা হয়, আপনার কি কি রুলস ফলো করতে হবে সেই কথাগুলো উনি বলে দিবেন। তার মানে আপনি পরীক্ষার সময় যদি কোনো ডিফিকাল্টিস ফেস করেন তাহলে আপনি কিভাবে সেটা ওভারকাম করবেন, এই ব্যাপারগুলো উনি এক্সপ্লেইন করেন। এরপর সার্কিট শুরু হয়। সো বিভিন্ন রুমে এরকম লেখা থাকে, এবং সবাই এরকম একটা জায়গায় একটা বসার জায়গা দেয় ওনারা, আসলে বসে ওয়েট করতে হয় সার্কিট শুরু হওয়া পর্যন্ত। এরপরে বেল র্যাং হয়, সার্কিট শুরু হয়। সো ধরেন কিছু কিছু স্টেশনে আছে বেল র্যাং হওয়ার সাথে সাথে রুমে ঢুকতে হয়, লাইক ক্লিনিক্যাল স্টেশন যেখানে আমি পেশেন্ট এক্সামিনেশন করব, সেখানে বাইরে রুমে ওয়েটিং টাইম নাই। তার মানে আমি দেখবো যে আমার ক্লিনিক্যাল স্টেশন ইয়েস, কিন্তু আমি জানি না যে স্টেশনে আমার জন্য কি অপেক্ষা করছে, কে আছে ওখানে পেশেন্ট, তার কি কমপ্লেইন আমি জানি না, কিন্তু আমি বেল রং হওয়ার সাথে সাথে ঢুকে যাব। তো ওখানে হেল্প করার জন্য প্রত্যেকটা রুমে একজন করে থাকেন যারা আপনাকে হেল্প করবেন। আবার কোনো কোনো স্টেশনে আপনাকে ওয়েট করতে হবে 3 মিনিটস, সেখানে আপনি পড়বেন কোশ্চেন গুলো, যে আপনার টাস্ক কি এবং আপনি যা যা করতে যাচ্ছেন সেই সেটার কি রুলস রেগুলেশন, সেটা আপনি পড়ে আপনি কিছুটা নিজেকে প্রিপেয়ার করতে পারবেন ওভার 3 মিনিটস। আফটার দেন আপনার সার্কিট শুরু হয়ে যাবে। এরপরে যখন সার্কিট শেষ হয়ে যাবে, সিনিয়র এক্সামিনার আবার আপনাকে কংগ্রাচুলেট করবেন যে আপনি এক্সাম সাকসেসফুলি আপনি এক্সাম কমপ্লিট করেছেন। আপনার কোনো কমপ্লেইন থাকলে আপনি কমপ্লেইন রেজ করতে পারবেন, এবং ওনারা ওটা নোট ডাউন করবেন। কারো যদি কোনো স্পেসিফিক কমপ্লেইন থাকে, সে স্পেসিফিক কমপ্লেইন এমআরসিবিসিএইচ একটা কমপ্লেইন পাথওয়ে আছে, সেই পাথওয়েটা ফলো করে। সো এভাবে করে আসলে এক্সামটা শেষ। 2.5 ঘন্টার একটা এক্সাম, একটু বেশি সময় লাগতে পারে, তো ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। তবে এই পরীক্ষাটা শেষ হতে বেশি সময় লাগে না, বাট প্রিপারেশন নিতে অনেক সময় লাগে। সো এরকম একটা ব্যাপার, যেমন একটা হিস্ট্রি স্টেশনটা এরকম থাকে। এখানে আমি যদি আপনাদেরকে অনেক বেশি কিছু বলি আপনারা আসলেই মনে রাখতে পারবেন না। শুধু আপনারা এটাই মনে রাখতে, যেহেতু আমি আসলে এখানে যাদেরকে ইনভাইট করেছি তারা একদম বিগিনার, আমি ধরে নিচ্ছি
সো খুব বেশি কোনটা কত মিনিট এক্ষুনি আপনি মনে রাখতে হয়তো বা পারবেন না, তবে জেনে রাখতে পারেন প্রত্যেকটা স্টেশনের মধ্যে ক্লিনিক্যাল স্টেশন ছাড়া আপনি এই যে রোটেশন হবে লাইক আ ভিসিয়াস সাইকেল, সেখানে আপনি ওয়েট করবেন একটা প্রি রিডিং টাইম যেখানে আপনি সিনারিও দেওয়া থাকবে 3 মিনিটস এর, এরপর আপনি করবেন, এরপর ডিসকাশন হবে এক্সামিনারের সাথে, এরপর আপনি বের হয়ে আপনি নেক্সট স্টেশনে থাকবেন। তার মানে কি আপনি প্রত্যেকটা স্টেশনে নিউ নিউ জিনিসকে ফেস করতেছেন। ইটস নট লাইক আপনি হিস্ট্রি দিচ্ছেন শেষ, এরপরে আবার আপনাকে যখন ডাকবে তখন আপনি ভাইভাতে গেলেন, তখন আপনি ভাইভা ফেস করলেন, আবার আপনাকে যখন ডাকলো আপনি শর্ট কেসে গেলেন। এখানে কোনো ইন বিটুইন টাইম আপনার কোনো রিল্যাক্সেশন নাই, এবং আপনারা শুনে খুশি হবেন, আমার মনে হয় এটা একটু খুশির জিনিস। এখানে যতগুলো স্টেশন আছে আপনি যদি এটা দেখেন, এখানে যতগুলো স্টেশন আছে, সো আপনি ধরতে পারেন মোটামুটি বড় বড় হচ্ছে 5টা, বিকজ ক্লিনিক্যাল 4টার মধ্যে একটা ক্লিনিক্যাল, তারপর ডেভেলপমেন্ট, তারপর হিস্ট্রি, তারপর কমিউনিকেশন এন্ড ভিডিও। তার মানে এই 5টা স্টেশনের মধ্যে আপনি কিন্তু টোটাল হচ্ছে টপিকস 5টা, বাট এখানে আসলে স্টেশন হচ্ছে আপনার 10টা। সো 10টা স্টেশনে কিন্তু আপনি 10 জন এক্সামিনারকে ফেস করছেন। তো ইনজাস্টিস কোন একজন আপনার প্রতি খুব করবে, এটা একটু ডিফিকাল্ট। লাইক একজন হয়তো আপনাকে এখানে একটু কম নাম্বার দিয়েছে, যেটা আপনার কাছে জাস্টিফাইড না, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আপনি ডিফারেন্ট এক্সামিনারকে ফেস করছেন। যারা লন্ডনে এক্সাম দেয় অথবা ইউকেতে এক্সাম দেয়, তারা যেখানে পরীক্ষা, যেই সেন্টারের জন্য তারা পরীক্ষা দেয়, সেই সরি যেই সেন্টারে তারা কাজ করে, এনএইচএস এক্সামিনি, এনএইচএস ওয়ার্কার, তারা কিন্তু ওই সেন্টারে পরীক্ষা দিতে পারে না। তাদেরকে এত দূরে সেন্টারে পাঠানো হয় যে এক একজনের 5-6 ঘন্টা ড্রাইভিং করে যাওয়া লাগে। এবং জিনিসটা এরকম না যে সে মাঝে মাঝে যে একটু দেখে আসতে পারবে, তো এটা স্ট্রিক্টলি ফলো করা হয়। সে কোনোভাবেই ওই যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারের আশপাশে ঘুরঘুর করতে পারে না। সো আপনার ক্লিনিক্যাল স্টেশন মানে আপনি টোটালি নিউ কেস পাবেন এখানে। সো ওইটা আমি আরেকটু ডিসকাস পরে করব। সো যখন আপনি হচ্ছে স্টেশনে ওয়েট করছেন, আই মিন এখানে ওয়েটিং রুমে ছিলেন, তখন আপনাকে একটা কাগজ দেওয়া হয়। সেই কাগজের মধ্যে এরকম একটা সাদা টাইপের কাগজ, ওখানে আপনার নাম, রোল, আপনার নট রোল, আরসিপিসি এর কিছু ডকুমেন্টস থাকে, এক্সামিনের এক্সামিনি হিসেবে আপনার রোল, সেরকম আর কি। সেটা দেওয়া থাকে, সেটাতে আপনার লিখতে হবে, এবং কোন স্টেশনে আপনি কোনটার পর কোন স্টেশন ওটাও লেখা থাকে। সো ওইখানেই রেজাল্টটা হয়, সেখানে এক্সামিনাররা লিখে দেয় আপনি কি মিড স্ট্যান্ডার্ড পূরণ করতে পেরেছেন, আপনি কি বর্ডার লাইন নাকি বিলো স্ট্যান্ডার্ড। সো প্রত্যেকটা স্টেশন হচ্ছে 2 করে, 2 2 2। হ্যাঁ, মানে আপনি হচ্ছে যে মিড স্ট্যান্ডার্ড পূরণ করতে পেরেছেন মানে হচ্ছে, জাস্ট মিনিট আমি একটু একসেপ্ট করছি কিছু মানুষকে। আপনি মিড স্ট্যান্ডার্ড পূরণ করতে পারছেন মনে করেন, আমি এক্সাম্পল দিলাম হিস্ট্রি স্টেশন, এখানে এটা হিস্ট্রি স্টেশন, বাট এখানে আপনি যদি ডায়াগনোসিস ভুল করেন স্টিল আপনি মার্কস পাবেন। কিভাবে পাবেন? কারণ প্রথম হচ্ছে আপনি কিভাবে হিস্ট্রি নিচ্ছেন, তার উপর 2 মার্কস। মিড স্ট্যান্ডার্ড, কিন্তু হিস্ট্রি নেওয়ার সময় আপনি কিছু জিনিস ভুল করছেন, আপনার হিস্ট্রি নেওয়ার সময় আপনাকে প্রম্পটিং করা লাগছে, তার মানে আপনি বর্ডার লাইন পাইছেন। আরেকটা হচ্ছে আপনার হিস্ট্রি নেওয়াটা রিলিভেন্টই ছিল না। হ্যাঁ, আপনি যে হিস্ট্রি নিয়েছেন এগুলো রিলিভেন্ট ছিল না পেশেন্টকে, এবং পেশেন্ট বুঝতে পারে নাই, পুরলি আন্ডারস্ট্যান্ড বাই দ্য রোল প্লেয়ার। আরেকটা হচ্ছে যে এটা ইনএডুকেট ছিল, আপনি যে গ্যাদারিং করেছেন ইনফরমেশন সেটা ইনএডুকেট ছিল, এটা সেন্সিটিভ ছিল না, এন্ড এগুলা হ্যাপহাজার্ড ছিল, আনস্ট্রাকচার্ড ছিল। হ্যাঁ, সো এরকম যদি হয় উনি এখানে 0 দিবেন। তার মানে এই ইনফরমেশন গ্যাদারিং বা হিস্ট্রি টেকিং এর 2 মার্কস। তারপরে আপনি যে হিস্ট্রি গুলো ইনফরমেশন পেয়েছেন, তারপর আপনি তো একটা ডায়াগনোসিস বলেছেন আপনার এক্সামিনারকে। হ্যাঁ, এক্সামিনার যখন ডিসকাস শুরু করেছেন তখন তো আপনার তার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি একটু সামারাইজ করেন এবং তারপর আমাকে ডায়াগনোসিসটা বলেন। সো ডায়াগনোসিস বলার সময় আপনি ক্লিনিক্যালি যেটা প্রুফড, যেটা আপনার একটা সুন্দর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মেড করতে পারছেন। এখানে কিন্তু লেখে নাই যে আপনি একটা ডায়াগনোসিসই মেড করতে হবে, এখানে কিন্তু লিখেছে যে আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কে মিট করতে পারছেন। তারপরে আপনি কিভাবে এটা
এই ডায়াগনোসিস গুলো হতে পারে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আপনি সেটা এক্সপ্লেইন করতে পেরেছেন। তারপরে আপনি আহ এটাও এই করতে পেরেছেন, এই যে আপনি আহ, যে ইনফরমেশন গুলো পেয়েছেন সেগুলো কিভাবে, এটা হচ্ছে যদি আপনার এক্সামিনেশন ফাইন্ডিংস এটা হয় তাহলে আপনি কিভাবে এটাকে প্রুফ করবেন, এটা যদি না হয় কিভাবে প্রুফ করবেন। সো লাইক দিস, তাহলে আপনি 2 মার্কস পেলেন এখানে। কিন্তু আপনি না পারলে কিছু জিনিস, ইম্পর্টেন্ট কিছু জিনিস যদি মিস করেন তাহলে এটা বিলো স্ট্যান্ডার্ড হবে। কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকেন তাহলে দু একটা হালকা ভুলের জন্য, নট ভেরি কিছু রেড ফ্ল্যাগ জাতীয় কিছু, তাহলে আপনি হয়তো 1 পাবেন, যেটাকে বলা হয় বর্ডার লাইন। সো এই জায়গাটা না বুঝলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে যখন আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মিট করতে পারেন নাই, ইনঅ্যাডিকুয়েট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করেছেন, আর আপনি আসলে আহ কোনো সেন্সিটিভ অ্যাপ্রোচে থাকতে পারেন নাই, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল রিজনিং। ওকে, তারপর আসছে ম্যানেজমেন্ট প্ল্যানিং। সো আপনার কাছে যে হিস্ট্রি ইনফরমেশন আছে, আপনার যে প্রবাবল এক্সামিনেশন ফাইন্ডিংস আছে, সেখান থেকে আপনার মোস্ট কমন ডায়াগনোসিস জন্য আপনি ম্যানেজমেন্ট প্ল্যানিং দিবেন। এটা এক্সামিনার অনেক সময় বলে দেয়, যদি আপনি একটা ইম্পর্টেন্ট কোনো ডায়াগনোসিস মিস করেও ফেলেন, মানে আপনি একটা যেটা আসল ডায়াগনোসিস এটাই বলেন না, অন্য সবকিছু বলছেন, তখন এক্সামিনার আপনাকে বললো, ফর এক্সাম্পল ইফ ইট ইজ সিস্টিক ফাইব্রোসিস, দেন হোয়াট ইজ ইউর ম্যানেজমেন্ট প্ল্যানিং। সেই মুহূর্তে আপনি বুঝে ফেলবেন যে আসলে ডায়াগনোসিস হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, তাহলে আমি এটার ম্যানেজমেন্টটা বলি। তারপর আপনি ম্যানেজমেন্ট বলা শুরু করবেন। তো এখানে আপনি কি ম্যানেজমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে পারেন কিনা এটার উপর ডিপেন্ড করে আপনাকে 2 মার্কস দেওয়া হবে যদি আপনি মিট করেন স্ট্যান্ডার্ড। বাট ইউজুয়ালি আপনি যদি ভালো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস না করতে পারেন তাহলে ম্যানেজমেন্ট প্ল্যানিং এ আপনি মিট দ্য স্ট্যান্ডার্ড পাবেন না। সো এখানে বিভিন্ন রকম হতে পারে, এই যে আপনি কি ইনভেস্টিগেশন বললেন, আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যানেজমেন্ট যে ইনভেস্টিগেশন, এটাই যদি আপনি না বলেন তাহলে আপনাকে বিলো স্ট্যান্ডার্ড দিবে। অথবা আপনার কোনো অ্যাপ্রোচের মধ্যে আনএথিক্যাল ম্যানেজমেন্ট যদি পাওয়া যায়, আনসেফ ম্যানেজমেন্ট, আনসেফ কিন্তু নট অনলি ফর দ্য পেশেন্ট বাট অলসো ফর ইউ। আপনি একটা ম্যানেজমেন্ট বললেন, সেখানে আপনি আপনার ভুলেই গেছেন যে আপনার টিমকে আপনি ইনক্লুড করবেন, এই কথাটা এমআরসিপিসিএইচ এক্সামে খুবই ইম্পর্টেন্ট, সবকিছুতেই ওনাদের টিমকে লাগে। সো এটা না বললে ওনারা খুব মাইন্ড করেন এবং তারা তখন ওখানে বিলো স্ট্যান্ডার্ড দিয়ে দেন, তার মানে 0 দিয়ে দেন। সো আপনি দেখেন, আপনি ডায়াগনোসিস ভুল করলেও কিন্তু আপনি একটা ম্যানেজমেন্ট প্ল্যানিং এ কিছু নাম্বার পাচ্ছেন। এখন কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্টাইল, এই যে একটা ব্যাপার কমিউনিকেশন, এইটাকে যে ওনারা সবগুলোর মধ্যে ঢুকায় রাখছেন। সো আপনি পেশেন্টের সাথে কিভাবে কথা বলছেন, আপনার অ্যাপ্রোচ কি ঠিক আছে কিনা, আপনার অ্যাপ্রোচের মধ্যে আপনার টোন কিরকম ছিল, ইভেন ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, আপনি কি বলেছেন আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ডিফিকাল্টিস। এই যে দেখেন, আমি তো এভাবেও বলতে পারি আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ডিফিকাল্টিস, আমি বললাম আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ডিফিকাল্টিস, এবং আমি তখন আমার বডি কিরকম করলাম, আমি আমার হেড কে কিরকম করছি, আমার হ্যান্ড কোথায় আছে, আমার পায়ের সাথে কি পেশেন্টের পা লেগে যাচ্ছে কিনা, আমি কি চেয়ার টেনে পেশেন্টের কাছে চলে যাচ্ছি কিনা, হুম, নাকি আমি একটা ডিস্টেন্স মেনটেন করা বুঝি। ইভেন এই কথাগুলো তার ওনারা লিখে রাখেন, হ্যাঁ, এবং এইখানে নাম্বার কাটতে থাকেন। সো কমিউনিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলেছি কমিউনিকেশন ইজ ইনকর্পোরেট ইনটু ইচ এন্ড এভরি স্টেশন। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে ভার্বাল লিসেনিং এন্ড কমিউনিকেশন স্টাইল। সো এই যে হিস্ট্রি স্টেশন, সেখানে কমিউনিকেশনের জন্য 4 মার্কস। হ্যাঁ, সো আসলে এইখানে এমআরসিপিসি এক্সাম ইজ নট ভেরি মাচ ডিফিকাল্ট স্টেজ এক্সাম, এটা কিন্তু ওরকম ডিফিকাল্ট কিছু না। এটা হচ্ছে আপনি ডে টু ডে লাইফে আপনার পেশেন্টকে কিভাবে ম্যানেজ করছেন এবং আপনি অ্যাপ্রোচ জানেন কিনা উইথ সাম থিওরি। অফকোর্স থিওরি লাগবে, যদি থিওরি না লাগতো তাহলে তো ওরা প্রথমেই এমআরসিপিসি ক্লিনিক্যাল এক্সাম দিতে দিত। যেহেতু ওদের থিওরি প্রয়োজন আছে, এই জন্য তারা একিপে পাশ করার পরেই কিন্তু দিতে বলে। হ্যাঁ, সো এটা মাস্ট, থিওরি ছাড়া কেউ ক্লিনিক্যাল এক্সাম দিতেই পারে না। সো এই কারণে কিন্তু ওনারা এরকম একটা স্টাইল করে রেখেছে। সো আমরা একটা জিনিস বুঝলাম যে এইরকম ভাবে পরীক্ষা হবে।
তো আমরা একটু দেখে রাখি যে কোথায় কোথায় ক্লিনিক্যাল সেন্টার আসছে এবং আমাদের জন্য কোনটা কোনটা ফিজিবল। সো এই যে ক্লিনিক্যাল সেন্টার আপনারা দেখেন, এটা ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরাবিয়া, মালয়েশিয়া, নেপাল, ওমান, কাতার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। এই বছরই শুরু হচ্ছে, মেতে পরীক্ষা হবে। অলরেডি ওরা সিট ওপেন করেছে। ইউনাইটেড আরব আমিরাতস, দেন ইজিপ্ট, হংকং এও হয়, ইউকে তে হয়। সো এই যে সেন্টার গুলো, এই সেন্টারে পরীক্ষাগুলো হচ্ছে। এখন পরীক্ষা যে এই সেন্টার গুলো হচ্ছে, সব জায়গায় কি সবাই দিতে পারে? সব জায়গায় সবাই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সবাইকে সিট দেয় না। এই পরীক্ষাটা এরকম না যে আমি এই পরীক্ষাটা দিতে চাই এই জায়গায় বলেই আমি দিতে পারবো। হুম। সো এখানে হচ্ছে বাংলাদেশে কোনো সিট নাই। সো আমাদেরকে অবশ্যই ট্রাভেল করতে হবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। কোনো অনলাইন সিস্টেম নাই, অনলাইনের কোনো সিস্টেমই নাই। সো ইন পার্সন দিতে হবে। এখন এই ইন পার্সনের মধ্যে আমাদের দেশের কাছাকাছি কোন কোন দেশ আছে? ইন্ডিয়া একটা আমাদের কাছাকাছি দেশ, বাট ইন্ডিয়ায় কিন্তু আসলে যদি আমি বলি যে কেউ যদি অ্যাপ্লাই করে, আমি যখন পরীক্ষা পাশ করেছি থিওরি এক্সাম, ওইটা ছিল কোভিড টাইম, তখন ক্লিনিক্যাল এক্সাম হোল্ড করা ছিল 1 বছর। তো মানে তখন হচ্ছে যারা কোভিড এর সময় অলরেডি বুক করেছে তাদের কিছু অনলাইন এক্সাম হয়েছে ওই বছরটাতে। এরপরে যখন থিওরি শুরু, এরপর যখন ইন সেন্টার এক্সাম শুরু হলো, আমি ইন্ডিয়াতে মনে হয় 6 to 7 টাইমস অ্যাপ্লাই করেছি, আমি সিট পাই নাই। এবং আমার সাথে যারা থিওরি পাস করেছে আমি অনেক মানুষকে জানি যারা সিট পায় নাই। হ্যাঁ, সিট তো বললাম তো 6 to 7 টাইমস আমি অ্যাপ্লাই করেছি, পাই নাই। আর হচ্ছে যে বাংলাদেশের কাছাকাছি আরেকটা দেশ হচ্ছে নেপাল। এই সেন্টার থেকে আমি নিজে পাশ করেছি এবং বাংলাদেশের আহ এটা আমরা 3বার এই এক্সামটা হয়েছে, বাংলাদেশের অনেকেই এই সেন্টার থেকে পাশ করেছে। এবং মজার বিষয় হচ্ছে নেপাল সেন্টারে যখন পরীক্ষা হয় তখন লাইক 80% অথবা আমার কাছে মনে হয় 90% অ্যাকচুয়ালি। এখানে ডক্টর শাওন এখানে আছেন, ডক্টর শাওন আর আমি একসাথে পরীক্ষা দিয়েছিলাম। শাওন তো জয়েন করেছিলেন, আচ্ছা শাওন নাই। সো মানে 90% আসলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা সবাই নেপাল ক্যান্ডিডেট ছিলাম, নেপালে বাংলাদেশি ক্যান্ডিডেট ছিলাম। তারপরে ইন্ডিয়ার ক্যান্ডিডেট ছিলেন যারা আসলে ইন্ডিয়াতে, তারা আসলে ইন্ডিয়ার ক্যান্ডিডেট কেন হচ্ছে নেপালে গেলেন, যাই হোক তারা গিয়েছেন। আমি জানি যে পাকিস্তানের ক্যান্ডিডেট পাকিস্তানি, কিন্তু উনি পাকিস্তানে আহ, কাজ করেন না, উনি বাংলাদেশের, সরি, পাকিস্তানের বাইরে তারা ഇല്ല. সিট। সো অনেকে এরকম সিট পেয়েছেন যারা আসলে ইন্ডিয়া পাকিস্তানে অ্যাক্টিভলি কাজ করছেন না তারা। তো আমি এরকম ক্যান্ডিডেটদের জানি যারা আসলে পাকিস্তানে আছেন কিন্তু পাকিস্তানে মানে পাকিস্তানে অ্যাপ্লাই করেন নাই, নেপালে অ্যাপ্লাই করছেন, নেপালে সিট দেয় নাই। সো আমার কিছু ফ্রেন্ড ছিল যারা আসলে নেপালিস, তারা আমাদেরকে এরকম তারা জোকস করতো যে এই সেন্টারটা তো বানানো হয়েছে বাংলাদেশিদের জন্য। ওকে, মানে এই সেন্টারে এত বেশি বাংলাদেশি আমরা পরীক্ষা দিয়েছি যে বাংলাদেশিদের জন্য সেন্টারটাই বানানো হয়েছে। বিকজ আমার জানা মতে আমি 2জনকে চিনি যারা নেপালিস। হ্যাঁ, তারা হচ্ছে ওই ওইবার পরীক্ষা দিয়েছে, 6 মাসের মধ্যে তারা সিট পেয়েছে। সো এর মধ্যে একজন আছেন, উনি আমার খুব ক্লোজ ছিলেন। উনি 6 মাসের থিওরি কমপ্লিট করে 6 মাস পরে সিট পেয়েছেন, বিকজ তার সেন্টার এটা। সো তাকে সবচেয়ে আগে সিট দেওয়া হচ্ছে। তো তাদের অত ক্যান্ডিডেট নাই। যারা এক্সামিনার তারা আসলে নেপালিজ না ইন্ডিয়ান না কোন, এটা খুব বেশি বোঝা যায় নাই, কারণ ওনাদের দেখতে একই রকম লাগে। তবে মনে হয়েছে যে ওই হসপিটালেরই ডক্টর তারা। কিছু ইন্ডিয়ান ডক্টর ছিলেন এবং ব্রিটিশ ডক্টরও ছিলেন। ইট ওয়াজ আ গুড এক্সপেরিয়েন্স ইন টার্মস লাইক তাদের রোল প্লেইং ভালো ছিল, নেপাল সেন্টারে রোল প্লেইং ভালো ছিল, স্মুথ ছিল। খুব কর্ডিয়ালি তারা আমাদের লাইক আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন। কোনো এক্সাম সাইকেলের মধ্যে কোথাও কোনো ভুল হয় নাই। অনেক সময় সাইকেলেও ভুল হয়, হ্যাঁ, লাইক যখন বেল বাজানোর কথা বেল বাজায় না, এরকমও শুনেছি। অনেক রকম প্রবলেম ফেস করে, সেরকম ছিল না, ওনারা খুব কেয়ারফুল ছিলেন। তো এক্সপেরিয়েন্স ওয়াজ গুড। এবং মজার বিষয়, বাংলাদেশি আমরা যেদিন সবাই ট্রাভেল করেছি বাংলাদেশ বিমানে,
ডানে বামে চারিদিকে সব বাংলাদেশে, এদের মধ্যে আবার কেউ কেউ বেশ গরম করে পড়াশোনা করছিলেন। ফর এক্সাম্পল, তারা যে প্লেনে যাচ্ছেন তারা ভুলে গেছেন, তারা বেশ একজন একজন পড়া দিচ্ছেন এরকম আর কি, লাইক আমাদের প্রফ এক্সামিনে রেসিডেন্সিতে যেরকম হয়। তো অনেক, এটা অনেক মজার এক্সপেরিয়েন্স ছিল। আম, আর হচ্ছে এখন শ্রীলঙ্কা সেন্টারটা আমাদের কাছে। শ্রীলঙ্কা সেন্টারটা আমি আমাদের ধারণা নাই যে এটা কেমন হবে, বাট প্রথম যখন একটা সেন্টার খুলে তখন আসলে কেউ অ্যাপ্লাই করতে চায় না, ভয় পায়। যখন নেপাল ফার্স্ট সেন্টার খুলছে ফর এক্সাম্পল, ওইবার আমি অ্যাপ্লাই করি নাই। হ্যাঁ, যে এটা কেমন হবে না হবে। হ্যাঁ, সো লাইক এখানে কি আমার নেপালিজ ভাষায় কথা বলতে হবে নাকি? হ্যাঁ, আমি তো হিন্দি পারি না। এটা সবসময় আমার পরীক্ষার আগে, ইভেন এবার পরীক্ষার আগেও মনে হয়েছে যদি নেপালিজ ভাষায় বাচ্চারা কথা বলে তখন আমি কিভাবে কোরিলেট করব। এটা ভাষা কোনো ইফেক্টই করে না নেপালে, অ্যাটলিস্ট নেপালে কনফিডেন্ট। আসলে ওরা বলতে চায় সব দেশে এরকম, এটা কোনো প্রবলেম করবে না। আপনি নেপালিজ ভাষাও শিখতে হবে না, আপনাকে হিন্দিও শিখতে হবে না। বাট নেপালিজরা হিন্দি পারে, অনেক অনেক নেপালিজরাই পারেন। তো শ্রীলঙ্কাও এরকম। আমার কাছে মনে হয় যে এটা কোনো ডিফিকাল্ট এক্সাম সেন্টার হবে না, এটা আমি হোপফুল। আই এম নট শিওর, বাট there is a high probability that this center would be very smooth center. এবং তারা যখন একটা সেন্টারে দায়িত্ব নেয়, সেখানে কিন্তু ওনারা তার আগে ডামি এক্সাম করে, ব্রিটিশ এক্সামিনাররা যায়, প্রথমবার অনেক ব্রিটিশ এক্সামিনার থাকেন। আম, উম, এবং ওনারাও ট্রাভেলিং মুডে যান। ওয়েল বিহেভড ব্রিটিশ এক্সামিনার, ইউজুয়ালি ভেরি ওয়েল বিহেভড। সব এক্সামিনার সব দেশেরই অনেক ওয়েল বিহেভড অ্যাকচুয়ালি। সো আমি খুবই হোপফুল যেটা ভালো হবে, বিকজ দ্য পেশেন্ট স্টাইল, মানে যে ধরনের পেশেন্ট গুলো ওখানে থাকে, সেই পেশেন্ট গুলো অ্যাকচুয়ালি শ্রীলঙ্কায় আমাদের দেশের সাথে মিল থাকার কথা। ফর এক্সাম্পল, নেপালেও তাই। বাট সাম কান্ট্রি ইজ ডিফারেন্ট, that is the UK, Sri Lanka, Singapore. These two countries totally different from our country. So কি in কোন রেসপেক্ট ডিফারেন্ট? একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ইভেন সিঙ্গাপুর, তাদের ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ভেরি ওয়েল ফার্নিশড, and UK more difficult than Singapore because তাদের যারা রোল প্লেয়ার থাকে তারা রিয়েলি রোল প্লেইং করছে। ধরেন 17-18 বছর যাবত তারা রোল প্লেইংই করছেন। তারা খুব ক্লেভার এবং তারা লোকাল মানুষও হয়। আহ, বলা হয় যে কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার করে না, বাট কমিউনিকেশন স্টাইল ইজ ইম্পর্টেন্ট থিংস। কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, বিকজ আপনি যদি কারো ভাষা না বুঝতে পারেন পুরোপুরি, আপনাকে বারবার বলতে হবে আই কুড নট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ প্লিজ রিপিট, সো ইট উইল গিভ ইউ নেগেটিভ মার্কস। সো ইট উড নট বি এ গুড অপশন আপনি যদি মনে করেন আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেরকম গুড না। আরেকটা জিনিস হচ্ছে, এখানে এনএইচএস যারা ট্রেনি, এনএইচএস ওয়ার্কার, ডক্টর, তারা আপনার সাথে পরীক্ষা দিবে। তারা ডে টু ডে লাইফে হিস্ট্রি দিচ্ছে এক্সাম ফরম্যাটেই। ইউজুয়ালি কমিউনিকেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন তারা এক্সাম ফরম্যাটেই করছে। সো সিঙ্গাপুরও এরকম। সিঙ্গাপুরে আপনি যদি পরীক্ষা দেন, আপনার ওখানে আপনি সিঙ্গাপুরের লাইসেন্স পেয়ে যাবেন। যদি আপনি পাশ করতে পারেন সিঙ্গাপুরের লাইসেন্স পাবেন। কিন্তু সিঙ্গাপুর ইউকে ইজ হ্যাভিং মেনি সিমিলারিটি, বিকজ সিঙ্গাপুরের যে যাদের নিজস্ব ট্রেনই আছে তাদের জীবনে এটাই পরীক্ষা। তাদের এমডি নাই আলাদা করে, তাদের এফসিপিএস নাই, তারা এই এমআরসিপিসিএইচ দিয়েই তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন করে। সো এই পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রোগ্রেশন যেই সব জায়গায় হয়, রিমেম্বার, in that case you have to combat with the students of that institute. So সিঙ্গাপুরের যদি নিজস্ব ট্রেনি আছে তাদের সাথে আপনি কিন্তু কম্পিট করবেন। সো এটা একটা ইস্যু, বাট ইট ক্যান বি ওভারকাম। অনেক মানুষ ওভারকাম করেছেন। সো আপনার প্রিপারেশনটা ভালো হতে হবে। এটা মিন করে আপনার প্রিপারেশনটা ভালো হতে হবে। মাই ডিয়ার, সম্ভব, পৃথিবীতে অসম্ভব কিছু নাই। যদি কেউ টার্গেট নেন, যদি কেউ ওভারকাম করতে চান, অনেক কিছু উপায় আছে। আপনাদের মধ্যে কারো ইচ্ছা থাকলে ইউকে, সিঙ্গাপুর আমার সাথে যোগাযোগ করতে পারেন, উপায়গুলো বলে দিব। কারণ এটা আসলে এখন বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যদি ইউকে তে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই নিতে পারেন, বিকজ সব জায়গায় যেমন পরীক্ষার ফি, ইউকে তে পরীক্ষার ফি তার অর্ধেক, বাট নট সিঙ্গাপুর। সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে কস্টলি এক্সাম, 1600 পাউন্ড। অ্যাজ লাইক ইন্ডিয়া, ইন্ডিয়াও তাই।
এবং দে আর ইনক্রিজিং দেয়ার এক্সাম ফি ডে বাই ডে, প্রতিবারই তারা কিছু ফি বাড়িয়ে দিচ্ছে প্রতি ইয়ারে। ওমানও এরকম, ওমান সেন্টার ইজ নট স্মুথ সেন্টার, ভেরি ভেরি গুড সেন্টার অ্যাকচুয়ালি। মালয়েশিয়াও এরকম, এটা তাদের ক্যারিয়ার প্রোগ্রেশন। মালয়েশিয়া একমাত্র পরীক্ষা এমআরসিপিসিএইচ, বাট নট দ্য মিডল ইস্ট। মিডল ইস্টে তাদের নিজস্ব এরা বোর্ড এক্সাম আছে, এরা বোর্ড পাস করতে হয় ওদের ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য। বাট এমআরসিপিসি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট এক্সাম ফরম্যাট, এন্ড অল অফ দ্য in this world pediatrician যারা আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড পিডিয়াট্রিশিয়ান, তারা এমআরসিপিসিএইচ কে অনেক রেসপেক্ট করে, হাইলি রেসপেক্টেড। লাইক আমাদের দেশে আমাদের এফসিপিএস যারা পাশ করেন, দে আর হাইলি রেসপেক্টেড। কিন্তু এই এফসিপিএস হাইলি রেসপেক্টেড ইজ নট রিকগনাইজড ইন্টারন্যাশনালি। বাট আপনি যতই ইন্টারন্যাশনাল রেসপেক্টেড এমআরসিপিসিএইচ হোল্ডার হন, আপনি ওখানে কনসালটেন্ট হয়ে যাইতেছেন না। আপনি বাংলাদেশে কনসালটেন্ট না হলে মন খারাপ করার কিছু নাই। আপনি যারা এই ডিগ্রিটা দেয় ইউকে, তারাই আপনাকে কনসালটেন্ট হিসেবে কখনোই একসেপ্ট করবে না উইদাউট এনএইচএস এক্সপেরিয়েন্স, ইভেন নট ইন সিঙ্গাপুর, ইভেন নট ইন মালয়েশিয়া, ইভেন নট ইন আদার কান্ট্রিজ। তাদের আপনাকে তাদের ট্রেনিং পাথওয়েতে ঢুকে আপনাকে কম্পিটেন্সি শো করতে হবে, ইউ আর কম্পাটেবল টু ডিল উইথ দেয়ার পেশেন্টস। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ কেন এমআরসিপি এমআরসিপি করে কেন হচ্ছে, এটাকে কেন রিকগনাইজ করে না বিএমডিসি? বিএমডিসি রিকগনাইজ করে, বাট বিএমডিসি তাদেরকে ফুল কনসালটেন্ট পজিশন দেয় না। বিকজ আপনি উইদাউট এনি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আপনি এক্সাম পাস করতে পারেন, আপনার উইদাউট এনি। এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, সব কান্ট্রি এফিসিয়েন্সি শো করতে হয়। ইভেন আপনি যদি অস্ট্রেলিয়াতে কাজ করতে চান, আপনি ইউকেতে কাজ করলেও আপনাকে স্পেশালিস্ট পাথওয়েতে যে আপনাকে প্রুফ করতে হবে আপনার কম্পিটেন্সি। সো একটা কম্পিটেন্সি প্রুফের জায়গা আছে। উইদাউট ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স কোনো এক্সামই আসলে পৃথিবীতে অ্যাকসেপ্টেড না। বাট আমরা যেমন এমডি পাস করে আমি রুগী দেখা শুরু করছি ইন্ডিপেন্ডেন্টলি, হ্যাঁ পেশেন্ট আমি ম্যানেজ করতেছি ইন্ডিপেন্ডেন্টলি। এমআরসিপিসিএইচ কমপ্লিট করে কেউ ইন্ডিপেন্ডেন্টলি রুগী দেখা শুরু করতে পারে না ইন দেয়ার কান্ট্রি। আপনাকে আপনি তার মানে কি, আপনি কনসালটেন্টের আন্ডারে কাজ করতে এবং রোগীর গায়ে হাত দেওয়ার মতো কম্পিটেন্সি আপনি অ্যাচিভ করছেন, অথবা আপনি রেসপন্সিবিলিটি নেওয়ার মতন ক্যাপাসিটি আপনি অর্জন করেছেন, এবং আপনি রিস্ক ফ্রি টু দ্য পেশেন্ট অ্যান্ড টু ইউ অলসো। হ্যাঁ, আপনি নিজের প্রতি আপনি নিজে সেফ, সেটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন যে কতগুলো সেন্টার এখানে আছে। সো সো সেন্টারের মধ্যে আপনি দেখেন যে এই প্রত্যেকটা সেন্টারে কত টাকা। তো আমি আপনাদেরকে বলতেছিলাম না 1700, দেখেন এটা 1600 বেড়ে 85 হয়েছে। হ্যাঁ, তারপরে নেপালে 1250 পাউন্ড। সো পাউন্ড যদি আপনি হিসাব করেন, তাহলে এটা প্রায় 1,70,000 টাকার মতো করে খরচ হয়ে যায় যখন এটা কনভার্ট করা হয়। হ্যাঁ, বাংলাদেশি টাকায় 1,70,000 টাকার মতো খরচ হয়। ওমানে 1860, অনেক বেশি। পাকিস্তান, কাতার, সিঙ্গাপুর, সিঙ্গাপুরের এখানে লেখে নাই, কিন্তু সিঙ্গাপুরও অনেক হাই কস্ট। সো এখন আপনি পরীক্ষা দিতে চান, আমি যেমন অনেক মানুষকে জানি যারা পরীক্ষা শেষ করে থিওরি এক্সাম দেওয়ার পরের দিনে আমাকে মেসেজ পাঠায়, আমি কি বলে পরীক্ষা তো খুব ভালো দিছি, একেপি আমি এখন ক্লিনিক্যাল এক্সামের জন্য বুক করতে চাই, বুকিং কখন ওপেন হবে? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আমি বছরের মধ্যে মানে যখনই ক্লিনিক একেপির বের হয় এরকম করে 3-4টা মিনিমাম আমি পাই। তো আসলে এই পরীক্ষাটা এরকম না যে আপনি থিওরি এক্সাম যেমন আপনি ফক টাস্ক দিয়েছেন, আপনার যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে আপনি হয়তো বা মনে করছেন যে আমি তো আসলে অত বেশি মানে কষ্ট করি নাই, কিন্তু আমার তো পাশ করে গেলাম। কিন্তু মনে রাখবেন, আপনি যেই এমডি পাশ করেছেন বা এফসিপিএস পাশ করেছেন বা যে পড়াটা পড়েছেন, সেই পড়াটার উপরে পরীক্ষা হয়েছে। হুম, এবং আপনি আসলে থিওরি পরীক্ষায় আপনার যখন এরকম থাকতো যে আহ এটার অ্যান্সার কি হবে, এ বি সি, তখন আপনি মনে না পড়লেও আপনার প্রবাবিলিটি খাটায় আপনি কিন্তু বি কে কারেক্ট হয়ে যায়। আপনি বি তে করছেন, আপনি প্রবাবিলিটি খাটাইছেন, সেটাতে কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু আপনাকে মুখ দিয়ে বলতে হবে সব কথা।
হ্যাঁ, আপনার কিন্তু মনে না পড়লে আপনাকে খুঁজে বের করার অপশন নাই। এখানে কিন্তু আপনার দুই চারজন আমরা মানে হয় না যে আমরা পরীক্ষার সময় এইটা একদম। হতে পারে, এটা একটু মনে হচ্ছে, এভাবে করে তো অনেকগুলো হয়ে যায়, কিন্তু এখানে একটু এরকম নাই। সো বি কেয়ারফুল, যে এই এক্সামটা আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এই এই পরীক্ষাটা এইরকম থিওরি না, একটু ডিফারেন্ট। হ্যাঁ। সো এখানে হচ্ছে যে আপনার এই যে দেখেন এক্সাম ডেট আর অ্যাপ্লিকেশন ওপেন ডেট, অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট, এই জিনিসটা তো থিওরি এক্সামের মতনই। তো এখানে আপনি অ্যাপ্লিকেশন ওপেন ডেটে আপনি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, তারপরে ক্লোজ হবে। এখানে আপনার শুধু একজন এখানে আপনার কি লাগবে, আপনার একজন রেফারি লাগবে, নতুন করে যদি কিছু লাগে থিওরি এক্সাম ছাড়া একজন রেফারি লাগবে, আর নতুন করে কিছু লাগবে না। আর এক্সাম ডেট যেটা, সেই ডেটে তো পরীক্ষা হবে। এর মধ্যে তার আগে মানে এই যে আপনি অ্যাপ্লিকেশন ক্লোজ হওয়ার 4 সপ্তাহ পরে আপনাকে বলবে আপনি কি প্রিপেয়ার কিনা টু টাকা জমা দেওয়ার। ঠিক আছে, তো আপনাকে টাকা জমা দিতে বলবে 4 সপ্তাহ পরে। তাহলে আপনার পরীক্ষা এখানে আপনি যদি ধরেন, সৌদি আরবে আসলে অনেক ই করে, ডিস্টেন্স দিয়ে দেয়। আপনি যদি এটাও তো দেখি, ওকে। সো আচ্ছা, ধরলাম সৌদি আরব। তো সৌদিতে ফেব্রুয়ারি মাসে ওদের শেষ হয়ে গেছে। হ্যাঁ। তো পরীক্ষা মার্চে এসে বললো যে আপনার এখন পরীক্ষা আপনি দিতে পারবেন, আপনি টাকা জমা দেন। আপনি টাকা জমা দিলেন, তাহলে এপ্রিল মে, মার্চ এপ্রিল, 2 মাস আপনি সময় পাইলেন প্রিপারেশন। সো এখন কি আপনি আহ, পরীক্ষা থিওরি দিয়েই বুক করে ফেলবেন নাকি করবেন না? হ্যাঁ। তাহলে 2 মাসের মধ্যে কি আপনি প্রিপারেশন নিতে পারবেন কি পারবেন না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি একদম সবচেয়ে শেষে বলবো, যে 2 মাসের মানে আপনি নিজেরাই বুঝবে যে 2 মাসের মধ্যে প্রিপারেশন সম্ভব কি সম্ভব না। ঠিক আছে। it would be difficult really, but it is possible, but I will explain it later, okay? তো হচ্ছে যে এই হচ্ছে আপনার এক্সাম ডেটস এবং বুকিং আপনাকে জানানো হলো। আপনি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, আপনি পরীক্ষা দিবেন, রাইট? সো আপনি যখন থিওরি এক্সাম পাশ করলেন, আপনি সার্টেনলি আপনি যে রেজাল্ট আউটের পর্যন্ত আপনার হচ্ছে সেই সময়টা, আমি আসলে জানি না, মানুষ অনেকেই অনেকের জীবনকে অনেক কমপ্লিকেটেড করে, কিন্তু আমি মনে করি আমি আমার ইনসাইটটা বলতে পারি যে আমি কমপ্লিকেটেড করার বিপক্ষে। আপনি এক্সাম পাস হওয়ার পরে কি পরীক্ষা দিলাম এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি ওই সময়টা সবচেয়ে প্রিসিয়াস টাইম, সবচেয়ে খুশির সময়, আপনি শুধু খুশিই করবেন। থিওরি পরীক্ষা দিয়ে আপনি শুধু আনন্দই করবেন। তারপর যখন থিওরির রেজাল্ট দিল, এরপর দেখবেন আপনি শুধু থিওরি পাস করছেন, আপনার না না পড়ে শান্তি লাগবে না, আপনার ইচ্ছা হবে পড়তে। এবং আমি মনে করি পড়া শুরু করা উচিত যদি সার্কামস্টেন্সেস অ্যালাউড, বিকজ আমি জানি না এক একজনের এক এক রকম সার্কামস্টেন্সেস, এক এক রকম এনভায়রনমেন্ট। সো আপনি পরীক্ষা না দেওয়ার ডিসিশন নিতেই পারেন ওই বছরটায়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন অনেক গ্যাপ দিবেন তখন ওইটা পর্যন্ত আসা আপনার জন্য ডিফিকাল্ট হবে ফর শিওর। আপনি যদি পড়াশোনার মধ্যে না থাকেন, তাহলে আপনি যদি একটা পড়াকে 6 মান্থস গ্যাপ দেন, আপনি যত বেশি মেরিটোরিয়াস মানুষ হন না কেন, আপনার কষ্ট হবে, খুবই কষ্ট হবে। স্পেশালি আপনি যদি পুরোপুরি পড়াশোনা থেকে মানে বাইরে চলে যান, আপনার মারাত্মক কষ্ট হবে। হ্যাঁ। এটা আপনি করতেই পারবেন না। হ্যাঁ, আপনি এত কষ্ট করে থিওরি পাস করছেন, আপনার দুইটা পরীক্ষায় 2 লক্ষ টাকার এবং আরো কিছু মিলে 3 লক্ষ টাকা আপনি খরচ করছেন, এখন আপনি ঘুমায় থাকতে পারেন না 6 মাস। আপনি যদি এরকম করেন, আপনি আবার পারবেন ব্যাক করতে, কিন্তু আপনার অনেক কষ্ট হবে। এবার আমার একেপি একেপি যারা পরীক্ষা দিলেন আমার সাথে যারা, তো তারা এদের মধ্যে একজন ফক টাস্ক দিয়েছে 5 বছর আগে, তারপরে সে একেপি পাস করেছেন। সো তার জন্য কিন্তু অনেক কঠিন ছিল। যারা ফক টাস্ক পাশ করার পরে 6 মাসের মধ্যে পরীক্ষা দিয়েছে, তার তুলনায় 5 বছর পর যারা একেপি পরীক্ষা দিলেন, তার তার তুলনায় ওনার কষ্টটা অনেক বেশি হয়েছে, তাই না? কিন্তু পসিবল। পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নাই, সবকিছু সম্ভব। গুড ইন্টেনশন থাকলে সবকিছু সম্ভব। সো আমি এটা বলতে চাই, গ্যাপ নেবেন না, শুরু করবেন। হ্যাঁ। কিভাবে শুরু করবেন? আম, কিভাবে শুরু করবেন বললে, এখন আপনি যদি আমাকে বলেন আপু আমাকে একটু বই বলেন তো, কি কি বই পড়া লাগবে? হ্যাঁ। সো আমি আপনাকে বই বলতে পারি, কিন্তু বই পড়ে আপনার কিচ্ছুই হবে না। বই পড়ে আপনার কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। বই পড়ে আপনি
আপনি শুধু বই পড়া হবে, আপনাকে একটা প্র্যাকটিস লাগবে। এটা একটা প্র্যাকটিস বেসড এক্সাম। আমি প্রথমেই বলছিলাম প্র্যাকটিস, এখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনেক যে থিওরি আপনি মুখস্থ করছেন একেপি ফপটাস পর্যন্ত, সেই থিওরি দিয়ে আপনি পরীক্ষা পাশ করতে পারবেন, শুধু আপনাকে টেকনিক জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো আপনি কখনোই আলাদা হয়ে যেতে পারেন না আপনার। এবং আপনি যদি কাউকে পান আপনার খুব ভালো প্র্যাকটিস পার্টনার, তাহলে নট লুজ ইট। বিকজ আপনার এখন এমআরসিপিসি পড়ানোর জন্য বাংলাদেশে অনেক মেন্টর আছেন, অনেকেই পড়াচ্ছেন, তাই না? তো মেন্টর আপনি পাবেন, পার্টনার আপনার পাওয়া কঠিন হবে। সত্যি আপা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমার সময়ের চেয়ে আপনাদের সময়টা বেটার আমি মনে করি। বিকজ আমরা যখন পাশ করেছি তখন কয়জন থিওরি পাশ করেছেন বাংলাদেশ থেকে, তাই না? সবসময় বাইরের দেশের মানুষের সাথে পড়তাম, অথবা পড়াটাই অনেক ডিফিকাল্ট ছিল। সো এখন হচ্ছে আপনার পার্টনার ভালো পাওয়া, যে আপনার ভুল ধরায় দিতে পারে এবং যে আপনি আপনার সাথে লয়ালি থাকবে, এইটা হচ্ছে একটা ডিফিকাল্ট থিংস। সো আমি যখন আমার প্রিপারেশন নিয়েছি, আম, আমি আমার যারা বন্ধুরা ছিলেন তাদেরকেই আমি বলছি আসো, মানে এরকম হয়েছে যে আমি যার সাথে পড়েছি সে আমার স্টুডেন্ট ছিল, সে পাশ করেছে। আমি বলছি, তোমাকে আমি পড়াই দিব, আসো। তা আমি তো শিখতেছি আমার মেন্টরের কাছ থেকে, আমি তোমাকে সেগুলো শিখাবো, তুমি আসো আমার সাথে পড়ো। এরকম করে করে ধরে ধরে এনে পড়াইছি। পড়াইতে পড়াইতে আমি মানে আমি তখনও পড়াইছি আসলে। হ্যাঁ, তখনও আমি এরকম পাই নাই যে আমাকে পড়াইছে। আম, আমার একটা ফ্রেন্ড ছিল রোকাইয়া, ওর সাথে আমি থিওরি পড়তাম। তো ও somehow ওর কিছু ফ্যামিলি সার্কামস্টেন্সেস এর কারণে ও তখন আম, কোনো কোর্স করতে পারছিল না। তখন আমি ওকে বসে বসে পড়াইছি, ও আমার 2 বছর আগে পাশ করছে। হুম। তো ওই কাজটা করতাম। তো তখন আমার কাছে মনে হয়েছে, ইস, আমি যদি কাউকে পাইতাম আমার ভুলগুলো ধরে ধরে বলতো, তো কেউ আমার ভুল বললে আমার খুব ভালো লাগতো। সো আপনি যখন কারোর সাথে পড়বেন দয়া করে এই জিনিসটা করবেন, আপনি বড় মনের পরিচয় দিতে হবে আপনাকে। আপনার ভুল হইতে পারে, আপনি এটা একসেপ্ট করবেন। এবং যে যা বলে ঠিক আছে, তখন আপনি মনে করবেন না যে আপনি কোন স্টেজে এখন অবস্থান করতেছেন, আপনি কোন জায়গার কনসালটেন্ট। আমি কখনো এটা ভাবি নাই যে আমি মানে আই এম ওয়ার্কিং ইন অ্যাজ আ মেন্টর, আমি এটা কখনো ভাবি নাই। তখন আমি ভাবছি আমি এক্সামিন। কেউ যদি আমার কথা, আমি যেটা বলছি সেটা যদি ভুল বলে, আমি বলতাম আচ্ছা ঠিক আছে, এবার আমাকে আবার বুঝায় বলেন কেন ভুল। তারপর আমি এটা অ্যানালাইসিস করতাম যে আমি কি ভুল বলছি না ভুল বলি নাই। এরকম হয়েছে যে আমাকে বলছে ভুল, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। 2 দিন পর আইসা বলছে যে না আপনি তো ঠিক বলছিলেন। তো তখন আমি তর্ক করি নাই। তো যেটা হয় যে পড়তে গেলে খুব ঝামেলা হয়। হ্যাঁ, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। পড়তে পড়তে ঝামেলা হয়, তুমি কেন এটা বললা, হ্যাঁ এটা না ওইটা, আমার কথাই ঠিক, আমার কথার উপরে আর কোনো কথা বলা যাবে না, এইরকম প্রবলেম আমি দেখেছি দেশি বিদেশি সবার মধ্যেই হয়। তো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি নিজেকে প্রমাণ করার কিছু নাই যে আমি ভালো না মন্দ, কারণ এটা তো একটা এক্সাম, তাই না? আমরা শিখতে আসছি, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। সো এরকম একটা প্র্যাকটিস পার্টনার পাইলে, আপনি জানেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে কত যে ভ্যালুয়েবল সেই প্র্যাকটিস পার্টনারকে আপনার সকাল বিকাল ধন্যবাদ দেওয়া উচিত, অন্তর থেকে দোয়া করা উচিত, কারণ এটাই পাওয়া যায় না, এটাই সবচেয়ে কম পাওয়া যায়। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমরা যে জিনিসটাকে ইজিলি পাই আমরা সেটাকে মূল্য বুঝি না। এটা আমাদের মানব জাতির ধর্ম, এটা কোনো স্পেসিফিক মানুষের না। আমরা যেটা কম টাকায় পাই আমরা মনে করি ওইটা মনে হয় বেশি ভালো না। আর যেটা আমরা বিনা টাকায় পাই সেটাকে তো আমরা ধুলার সমকক্ষ মনে করি না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে যেটা আমরা সহজে পাই আমরা এটার ডিফিকাল্টিজ লেভেল জানি না। সো কেউ একজন ক্লিনিক্যাল এক্সাম একবারে পাশ করছে, তার কাছে ক্লিনিক্যাল এক্সাম খুবই ইজি। সে জানে না যে একটা পরীক্ষায় ডিফিকাল্টিজ ফেল করার পরে সেখান থেকে উঠে দাঁড়ায় পরীক্ষা আরেকটা দেওয়া ইজ আ মেন্টাল টাস্ক। সেটা থিওরি এক্সাম হইতে পারে, সেটা ক্লিনিক্যাল এক্সাম হইতে পারে, সেটা রেসিডেন্সি, এমডি, এফসিপিএস, এনিথিং। বাট একটা জায়গায় পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়ানো ইজ আ ডিফিকাল্ট টাস্ক। এবং এই ডিফিকাল্ট টাস্কটা যে একবার হ্যান্ডেল করতে পারে, সে তার জীবনে এমন একটা লার্নিং পায় যে সে তার জীবনের অনেক পরীক্ষার মধ্যেই দাঁড়িয়ে যাওয়াটাকে শিখতে পারে। হ্যাঁ, সো এভরি লার্নিং ইজ আ এক্সপেরিয়েন্স।
যেটা আপনাকে সত্যি জীবনে এই পড়াশোনার পড়া মানে এই যে কাজগুলো করি আমরা, এগুলো আপনার জীবনে আপনাকে ব্লেসিংস হিসেবে চলে আসতে পারে। সো এগুলো আসলে আমি হয়তো আপনাদের, আমি জানি না আপনাদের মনে হচ্ছে কিনা যে এই কথাগুলো কিভাবে লেখাপড়ার সাথে রিলেটেড, এই কথাগুলোর কি দরকার। এই কথাগুলো অনেক দরকার। হ্যাঁ, আমি আসলে সবার জন্যই বলছি, এবং আমার একটা এক্সপেরিয়েন্স থেকে বলছি। সত্যি এটা দরকার। কি প্রেক্ষিতে আমি বলা শুরু করছিলাম, প্র্যাকটিস পার্টনার, টু ফাইন্ড আ গুড প্র্যাকটিস পার্টনার, এন্ড প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেট আস সি সামথিং নিউ, লাইক ক্লিনিক্যাল পার্ট। ক্লিনিক্যাল পার্ট বলতে আমরা কি বুঝি? আমি একটা এক্সামিনেশন করব, তাই না? এক্সামিনেশন করার পরে আমাকে এটার আমি এক্সামিনেশন করার পর ডায়াগনোসিস বলবো, তারপরে আমাকে বলবে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। দ্যাট ইজ দ্য ওয়ে। সো এখানে কি করা হয়, সবগুলো সিস্টেম লাইক সিভিএস, নিউরো, অ্যাবডোমেন, এমএসকে, রেসপিরেটরি এন্ড আদার্স, এগুলোর উপরে পরীক্ষা হয়। দেখেন এগুলো সব সিস্টেম কিন্তু, তাই না? ইভেন সব অনেক সময় এরকম শুধু সিনড্রোম রিলেটেড হয়, শর্ট স্ট্রেচারের উপরে হয়, লং স্ট্রেচারের উপরে হয়, মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমের উপর করে পরীক্ষা হয়। আমি বলেছিলাম 4টা স্টেশন থাকে ক্লিনিক্যালের উপর। কিন্তু এই পরীক্ষা ইউকে স্টাইলে হয়। ইউটিউবে কিছু লিংক আছে, শুধু এগুলোই হচ্ছে আহ, এটা হচ্ছে লন্ডন স্কুল অফ পিডিয়াট্রিক্স এর কিছু লিংক আছে, ভিডিও, যেগুলোই শুধু আমরা একটু রেফারেন্স হিসেবে ইউজ করি। আদারওয়াইজ কোনো রেফারেন্স নাই যে কিভাবে এক্সামিনেশন করতে হবে। বাট মার্ক বেট্টিতে থিওরিটিক্যাল ডিসকাশন আছে, এন্ড মার্ক বেট্টি ইজ আ গুড বুক। ওকে, উই ক্যান রিড আউট, বাট দিস ইজ অনলি আ সাপোর্ট, ইটস নট এভরিথিং। সো এক্সামিনেশন এটা কিন্তু আমরা যারা আমাদের দেশে এখানে আছেন, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের এক্সামিনেশন স্টাইল অনেক কিছু, অনেক সিমিলারিটি আছে। সো তাদের থেকে আমি বলছি যে এটা আসলে আমি জানি যে কিভাবে পরীক্ষা আমরা দিয়েছি। এফসিবিএস এমডি সম্পর্কে আমার ভালো ধারণা আছে। সো এটার সাথে ডিফার করে অনেক জিনিস, অনেক কিছু ডিফার করে এক্সাম অ্যাপ্রোচ। সো আপনি যদি একজন এমন মানুষ হন যে আপনি বিগিনার, আপনি কখনো এক্সামিনেশনে করেন নাই, তাহলে আপনি খুবই গুড ক্যান্ডিডেট টু লার্ন দ্য স্কিল। বিকজ আপনার যখন একবার একটা হাত আসবে, আপনার হাত তো চলে যায়। আমি একটু একটা উদাহরণ দিচ্ছি যে আমি হচ্ছে আমাদের দেশে আমরা বনি টেন্ডারনেস করি না, আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ওভার দ্য স্টারনাম, আমরা কিন্তু বনি টেন্ডারনেস দেখি। এইটা কিন্তু ইউকে তে দেখে না। এই দেখাটাকে এরা ভালো মনে করে না। কি ব্যাপার, তুমি এরকম চাপাচাপি করতেছো কেন? হ্যাঁ, এরকম করে একটা পেশেন্টকে করলে তো তাকে হার্ট করা হয়। তো এটা কিন্তু খুব বড় অপরাধ হয়ে যাবে যদি কেউ মনে করে যে আপনি হার্টস পেশেন্টের প্রতি। তো এখন যে বিগিনার, সে তো এটা ওইভাবে প্র্যাকটিস করেই নাই। আর আমার তো ওইভাবে প্র্যাকটিস, তো আমার প্রথম প্রথম হাত ওই বনি টেন্ডারনেসে চলে যেত। কেমনে যেত? আমার হাত চলে যেত। সো এইখানে দেখেন, আপনি বিগিনার হলে আপনার মানে আপনার লুজ করার কিছু নাই। আবার আপনি যদি জানেন এক্সাম ফরম্যাট, আপনাকে নতুন ফরম্যাটে, কিছুটা নতুন ফরম্যাট, নট এভরিথিং, আপনাকে কিন্তু, কারণ লিভার দেখা তো লিভার দেখাই, সেটা তো যে দেখবে লিভার, ব্রিটিশরাও দেখবে, আমিও দেখবো, সবই এক কথা। কিন্তু ব্রিটিশরা, বাংলাদেশিরা যেমন হচ্ছে লিভার দেখার সময় না বসলে আপনি জিরো পাবেন, বড় ধরনের অপরাধ করছেন, সেটা এরকম না। এখানে ফ্লেক্সিবিলিটি আছে। এবং ক্লিনিক্যাল পার্টে আপনার এক্সাম স্টাইলে যদি ভুল হয়, আপনাকে নাম্বার কাটবে। আপনি যদি ডায়াগনোসিস ভুল করেন, আপনার নাম্বার 0 দিবে না। আমি বলি, আমি আমার পরীক্ষায় আমি একটি ক্লিনিক্যাল স্টেশনে ডায়াগনোসিস করার পরে আমার কাছে মনে হয়েছে যে, মানে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। বাট এক্সাম স্টেশনে যাওয়ার আগে আমি শুনতে পাচ্ছিলাম যে এই ডায়াগনোসিসটা আসলে হবে ডায়াপ্লেজিক সিপি। বাট আমি ডায়াপ্লেজিক সিপি বলি নাই, কারণ আমি বুঝি নাই যে এটা ডায়াপ্লেজিক সিপি, আমার অ্যাসেসমেন্ট এটা বলে নাই। সো আমি আমার ডায়াগনোসিস বলছি, এবং আই ওয়াজ ভেরি শিওর যে আমি একটা ডায়াগনোসিস ভুল করছি, so আমাকে মনে একটা 0 দিবে। বাট আই গট 8/8, বিকজ ক্লিনিক্যাল স্টেশনে প্রত্যেকটাতে 8। সো যেটাতে আমি ডায়াগনোসিসটা আমার মনের মতন হয় নাই, সেটাতে আমি 8/8 পাইছি। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, যে আপনার ডায়াগনোসিসটা আসলে কিন্তু, ডায়াগনোসিসকে রাইট করাটাই এক্সাম অ্যাপ্রোচ না। আপনি ডায়াগনোসিস করার যে স্টেপ, সেগুলো কি আপনি ফলো করতে পারতেছেন? এবং আপনি যেটা পাইছেন, আপনার আপনার যে পজিটিভ ফাইন্ডিং, সেটা অনুযায়ী কি আপনি একটা ডায়াগনোসিস মেক করতে পারতেছেন? তারপর কি আপনি ইনভেস্টিগেশন বলতে পারতেছেন? তারপর কি আপনি ম্যানেজমেন্ট বলতে পারতেছেন? এই জিনিসগুলাই হচ্ছে ক্লিনিক্যাল স্টেশন। সো আপনার ডায়াগনোসিস ভুল করা মানে সবকিছু হারায় যাওয়া না। এক্সামিনারে কোনো উপায় নাই যে সে আলাদা ভাবে একটা মার্ক দিবে।
তারপর এটা হচ্ছে হিউম্যান বেসড একটা এক্সাম, তাই না? এখানে তো হিউম্যান অ্যাসেসমেন্ট করতেছে। সো কেউ কেউ অ্যাসেসমেন্টে খুব স্ট্রিক্ট হন, কেউ কেউ একটু রিল্যাক্স হন। সো এখানে আমি একটা এক্সামে 8/8 পাইছি মানে কোন একটা এসে আমি খুব পারফেক্ট এরকম না। বুঝতে পারছেন? এটা আপনার সৌভাগ্য যে আপনি পাইছেন, আর আপনার অ্যাপ্রোচ ঠিক আছে, আর এক্সামিনে আপনার প্রতি তখন সেই মুহূর্তে তার মনোভাব ভালো ছিল। তো অনেকগুলো ফ্যাক্টর আছে। সো ওভার কনফিডেন্সে ভোগার কিচ্ছু নাই কোনো টপিক। এটা একটা জিনিস। তো আমি যেটা বলতে চাচ্ছি, মারমার খুব ইম্পর্টেন্ট, মারমার খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন কিনা, এনআইসিভিটি তে যারা কাজ করেন তারা জানেন, এই যে এনআইসিভিটি তে আমি যে পরিমাণ মারমার শিখেছি উইথ মাই কোর্সমেট, উইথ মাই রিডিং পার্টনার, ইমাজিং রিয়েলি। এই জিনিস যদি আমি না শিখতাম তাহলে আমি কিভাবে পিডিয়াট্রিশিয়ান হইলাম? আমার কাছে এরকম মনে হয়েছে। এত পেশেন্ট বাংলাদেশে এনআইসিভিটি তে, এত এত পেশেন্ট, এত এত মারমার, এবং এক্সটেন্সিভলি পেশেন্ট দেখেছি, এক্সটেন্সিভলি ডিফারেন্ট কাইন্ডস অফ মারমার শিখেছি। এই জিনিস দেখা উচিত ভাই। এটা না করে, এটা না বুঝে কারো পিডিয়াট্রিশিয়ান হওয়া উচিত না, মানে আমার এরকম মনে হয়েছে। হ্যাঁ, এটা আমি কোনো বিশাল কোনো মানুষ না, সিম্পল একজন মানুষ। তো আমার আমার ধারণাটাই আমি বললাম। কেউ কেউ ডিফার করতে পারেন আমার সাথে, কিন্তু আমার মনে হয়েছে যে এনআইসিভিটি তে মারমার অবশ্যই সবার দেখতে হবে। এত সুন্দর কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের সুযোগ, মারমার শোনার সুযোগ আপনি আর কোথাও পাবেন না। সবাই মারমার শুনে হচ্ছে গুগল করে করে মারমার শুনে। আপনি গুগল করে মারমার শোনা, নিজ কানে মারমার শোনা এক জিনিস না। আপনার কার্ডিওভাস্কুলার স্টেশনে 8 মাস, আপনি এই 8 মাসের জন্য চেষ্টা করতে পারেন। তারপর আপনার ভুল হইতে পারে, হোক, কিন্তু আপনি শিখবেন, বিশাল জিনিস আপনি শিখবেন। নিউরোর জন্য নিমস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, নিমস, এখানে খুবই ভালো শেখা যায়। সত্যি এখানে ভালো ভালো কেস পাওয়া যায়। রেগুলার যদি কেউ যায়, একদিন সিবিএস, একদিন আমি এনআইসিবিটি তে যাব, আমি একদিন নিমসে যাব, আপনি শিখতে পারবেন। অ্যাবডোমেনের জন্য আপনি শিশু হসপিটালে যেতে পারেন। শিশু হসপিটালে স্যাটারডেতে ইউজুয়ালি আপনি যদি যান, আপনি 12টা থেকে 2টার মধ্যে আপনি থ্যালাসেমিয়া পেশেন্ট পাবেন, ওরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য আসে। আপনি পিজি হসপিটাল, ওইখানে আপনি সব পাবেন, সব পাবেন। এই যে অ্যাবডোমেন পাবেন, এমএসকে পাবেন, মাস্কুলোস্কেলিটাল রিলেটেড রেসপিরেটরি সিস্টেম পাবেন, ইভেন আপনি সিভিএস ও পাবেন, অবশ্যই পাবেন। সব সিস্টেমই আমি পাবেন। আমি একটু শিশু হসপিটালের সাথে অত বেশি ওরিয়েন্টেড না, বিকজ আমার রেসিডেন্সি ওখানে ছিল না। সো আমি একটু কম বুঝি ওই হসপিটালে কোথায় কোন পেশেন্টটা পাওয়া যায়। তারপরও শিশু হসপিটালে আমার কাছে মনে হয়েছে ওখানে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমেরও পেশেন্ট পেয়েছি অনেক। আমরা ওখানে হেপাটাইটিস পেশেন্ট দেখেছি, থ্যালাসেমিয়ার পেশেন্ট অনেক দেখেছি। আমরা একটু মাস্কুলোস্কেলিটাল ওখানে কম পেয়েছি, রেসপিরেটরি কেস পেয়েছি। হ্যাঁ, এখানে সিনড্রোমের কেস কিন্তু বেশ পাওয়া যায়। বেশ সিনড্রোমের কেস, থাইরয়েড কেস পাওয়া যায়। এন্ডোক্রাইনের জন্য রেসপিরেটরি শিশু হসপিটালটা ভালো। সো বিশ্বাস করেন, আপনি যদি বাংলাদেশের হন, আপনার ক্লিনিক্যালের প্র্যাকটিসের জন্য অনেক কেস আছে, আপনি করতে পারেন। ইভেন আপনি ওইটা ছাড়াও বাসায় আপনি বাচ্চার উপর এক্সামিনেশন করে আপনি হাত তৈরি করতে পারেন। সো এটা শুধু এক্সামিনেশন উপর না, এটা সবকিছুর উপর। তারপরে আপনি কমিউনিকেশন, কমিউনিকেশনে এখানে অনেক নতুন ধরনের আছে। এটা আমার মনে হয় আমাদের দেশেরই কোনো স্টাইল নাই, এটার এই কমিউনিকেশন স্টাইল নিয়ে কোনো রকম কোনো কিছুই নাই। সো এটা আপনাকে শিখতে হবে ডিফারেন্টলি, আপনাকে প্র্যাকটিস করতে হবে। তবে আপনার কথা বলার যে, এটা কিন্তু এরকম না যে আমি ইংলিশ পারি না, আমি ইংলিশে কথা অত অভ্যস্ত না, না, এটা কোনো প্রবলেম হবে না। আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনার ইংলিশ ফ্লুয়েন্সি দেখা হচ্ছে না, কিন্তু মিনিমাম একটা লাগবে। আপনি সেন্টেন্স মেকিং দিয়ে যাতে বোঝা যায়, আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে যে আপনি কোনটা বুঝাইতে চাইতেছেন, সেটা যদি না বুঝে তাহলে তো সমস্যা, তাই না? সো আপনার এটা কিন্তু খুব বেশি কাজ করে না। বাট কেউ যদি ইংলিশে ফ্লুয়েন্ট হয় তাহলে সে কি কনফিডেন্ট বেশি পাবে। সো এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট। বাট যার জন্য না, তার জন্য এটা কোনো মেজর মাইনাস পয়েন্ট না। হ্যাঁ, সে এটা অ্যাচিভ করবে বাই প্র্যাকটিস। এবং এখানে খুব এমপ্যাথি দরকার, বুঝছেন? আমরা যে ইমপ্যাথি বুঝি, ওদের ইমপ্যাথি একরকম না কিন্তু। এটার জন্যই আসলে ইউকে সেন্টারটা কঠিন হয়ে যায় কোনো কোনো সময়, আপনি যদি ইমপ্যাথিক না বুঝেন। ফর এক্সাম্পল, আমরা বলি না যে একজন রোগী সে বললো যে
ডক্টর আই গেট মেনি প্রবলেমস ডিউরিং পিইং। সো আপনি এটার অ্যান্সার দিলেন ওকে। আপনি কি বুঝাইলেন ওকে দিয়া? আপনি বুঝাইলেন যে ঠিক আছে আমি বুঝলাম। আপনি কোনো ইম্প্যাথি দেন নাই, আপনি শুনছেন, এন্ড ইউ আর হার্শ টু পেশেন্ট। সো এটা ইম্পর্টেন্ট যে আপনি বললেন আন্ডারস্ট্যান্ড ইটস ডিফিকাল্ট, লেট মি নো মোর অ্যাবাউট ইট। সো এই যে কথা, এই কথাটা তারা কিন্তু খুব ভালোভাবে নেয়। হুম। এবং কিছু রুলস আছে, সেই রুল ফলো করলে এবং আমার মনে হয় যে এটা আসলে ইউকে সিঙ্গাপুর সেন্টার বাদে অন্যান্য সেন্টারের জন্য রুলস ফলো করলে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যেরকমই হোক আপনি 7/7 পাবেন। হ্যাঁ, এটা 7 মার্কস ইজ 7 হিয়ার। সো দুইটা দুইটা কমিউনিকেশন থাকে। সো আপনাকে রুলস ফলো করতে হবে। কিছু রুলস আছে। এখন আমি যদি আপনাদের এখানে রুলস বুঝে আপনার কোনো লাভ হবে না, বিকজ আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ডে বাই ডে আপনি এটা শিখবেন। একদিনে এটা অ্যাচিভ করার জিনিস না। হিস্ট্রি স্টেশন আমি এর আগে বলছিলাম, এটা একটা অনেক কমিউনিকেশনের ব্যাপার আছে। এবং এই স্টেশন মানে আপনাকে একটা ডায়াগনোসিস মেড করতে হবে সেরকমও না। আপনার এখানে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনি মেড করতে পারেন। আমাদের দেশের পরীক্ষাগুলোতে আমরা আছে না যে আমি একটা পেশেন্ট আসছে সোয়েলিং, তার রেসপিরেটরি ডিস্ট্রেস নাই, হ্যাঁ উইদাউট রেসপিরেটরি ডিস্ট্রেস, আমি তাকে কোনোভাবেই হার্ট ফেলার বলতে পারবো না। আমরা তো আপনি কেন হার্ট ফেলিয়ার বললেন, এই পেশেন্টের কোনো শ্বাসকষ্ট না, আপনি কিভাবে হার্ট ফেলিয়ার বললেন? সো এরকম কোশ্চেন করার কিছু নাই। ওরা আপনাকে এটা বলবে না, আপনাকে বলবে আপনি কেন হার্ট ফেলিয়ার বললেন না। তার মানে আপনাকে এখানে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, একটা সোয়েলিং অফ দ্য ফেস এর হার্ট ফেলিয়ার ইজ এ ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। বাট আপনাকে বলতে হবে ইট কুড বি হার্ট ফেলিয়ার বাট এগেইনস্ট পয়েন্ট ইজ। তার মানে কি আপনি কিন্তু এগেইনস্ট পয়েন্ট কি বুঝাচ্ছেন। এবং এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি ক্লোজ কোশ্চেন করবেন না ওপেন কোশ্চেন করবেন। ক্লোজ কোশ্চেন মানে যে কোশ্চেনের অ্যান্সার হয় অনলি ইয়েস নো। সো প্রথমে ওপেন কোশ্চেন করে আপনি ক্লোজ কোশ্চেন করবেন। এই জায়গাটাকে খেয়াল করলে হিস্ট্রি আমি দেখছি যে এটা কোনো প্রবলেম হয় না। আমি আমার যে কোর্সটা আমি শুরু করেছি ইমিডিয়েটলি আফটার, অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি মাচ প্রিপেয়ার্ড টু টেক আ কোর্স, বিকজ আমি অনেক দিন যাবতে আমার অনেকেই ছিল আমার, আসলে তারা আমার কাছে অনেকে পড়েছেন কিন্তু তারা অনেক জ্ঞানী, এবং তারা আমার চেয়ে অনেকে অনেক সিনিয়র, এবং they are very much confident in clinical side, but they were waiting for me for the 2 years. And তারা অন্য কোর্স করার পরও আমি কোর্স শুরু করানোর জন্য ওনারা ওনারাই আমাকে আসলে ইন্সপায়ার করেছেন এবং আমি শুরু করেছি। আমি হিস্ট্রি দিয়ে শুরু করেছিলাম এবং আমি দেখেছি ডিফিকাল্টিজ লেভেল গুলো কিরকম, এবং অনেকেই কিন্তু প্র্যাকটিস করে ওভারকাম করেছে এই ডিফিকাল্টিজ। দে আর নাও প্রো লেভেল। হ্যাঁ। সো একটা মানুষ পরীক্ষায় পাশ করলো কি করলো না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আপনি পরীক্ষায় পাশ করলেন কি করলেন না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট আপনি কি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। আপনি আনটিল আপনি আর আনটিল আপনি মানে পরীক্ষায় বসার উপযুক্ত না হলে আপনি তো নিশ্চয়ই 2 লক্ষ টাকা খরচ করবেন না। ইট ইস নট অনলি 2 লাখ, মাঝে মাঝে এটা সব মিলে খরচ হয়ে যায় 3.5 লাখ। সো মিনিমাম 3.5 লক্ষ টাকা আপনার খরচ হবে। সো আপনি কি এটার জন্য প্রিপেয়ার? সো এই প্রিপারেশনটা নিতে হয়। ভিডিও স্টেশন আরেকটা থাকে। সো ভিডিও স্টেশনটা একটু এরকম যে আপনি এখানে একটা ডায়াগনোসিস মেক, আপনার ডায়াগনোসিস মেক করতে হবে। এটা অনেক থিওরি বেসড অ্যাকচুয়ালি, যে আপনি থিওরি দিয়ে আপনি এটা ওভারকাম করতে পারবেন, কারণ এটা গাইডলাইন আপনাকে ফলো করতে হবে, জিআরটি গাইডলাইন গাইডলাইন। বাট এখানেও নলেজ, এখানে নলেজটা একটু লাগবে, হ্যাঁ, না হলে আপনি ভুল করে ফেলবেন। কিছু অ্যাপ্রোচ ফলো করতে হবে, অ্যাপ্রোচ করতে পারবেন না সামটাইমস ইটস ডিফিকাল্ট, কারণ ভিডিও স্টেশন আপনি খুব ভালো থিওরি জানেন কিন্তু আপনি ডায়াগনোসিস মেক করতে পারবেন না। উইদিন 3 মিনিটস একটা ডায়াগনোসিস মেক করা সামটাইমস ডিফিকাল্ট, এন্ড গেট জিরো ইজ ভেরি ইজি হিয়ার। হ্যাঁ, জিরো পাওয়াটা এখানে খুবই, দুইটা ভিডিও থাকে, দুইটাতে মানে 12 জিরো হয়ে গেলে পাস করা ডিফিকাল্ট। যে কোনো দুইটা স্টেশনে খারাপ করলে, যেগুলো ছোট স্টেশন ডিফিকাল্ট টু পাস, যে কোনো একটা বড় স্টেশন যেটা খুবই ইম্পর্টেন্ট লাইক ডেভেলপমেন্ট এন্ড হিস্ট্রি, এটাতে খুব খারাপ করলে জিরো হয়, এবং জিরো হলে পাস করা ডিফিকাল্ট। ডেভেলপমেন্ট স্টেশনটাও আমার কাছে মনে হয় ডেভেলপমেন্ট স্টেশনটা প্রিপেয়ার হতে মানে 8 থেকে 10টা মতন হচ্ছে ডেভেলপমেন্ট, যদি আপনি প্র্যাকটিস করেন মোর দ্যান এনাফ। বাট অ্যাটলিস্ট 4টা প্র্যাকটিস করলে আপনি প্র্যাকটিসের স্টেজে পৌঁছে যাবেন। ওকে।
এন্ড এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়ে, আপনাকে জাস্ট রুলস ফলো করতে হবে, স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ ফলো করতে হবে। এটা এত বেশি টাইম বাউন্ড যে আপনি এর বাইরে যেতে পারবেন না। এখানে সবকিছু আপনি জিজ্ঞেস করবেন তা না, হিস্ট্রি, এখানে ডেভেলপমেন্ট একটা হিস্ট্রি পোর্শন থাকবে, সেখানে আপনি একটা হিস্ট্রি ফরম্যাট আপনি ফলো করবেন, এরপর এক্সামিনেশন নিতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম কি, আপনার পেশেন্ট নাই যে আপনি এক্সামিনেশন করে করে ডেভেলপমেন্টাল এজ বলবেন, সেরকম না। এটা হচ্ছে ভার্বালাইজেশনের মাধ্যমে, মানে মুখে বলে বলে আপনি এক্সামিনেশন করতেছেন। ফর এক্সাম্পল, আপনি বলতেছেন আমি একটা খুবই ইন্টারেস্টিং থিংস ওর সামনে রাখবো এবং তারপর আমি দেখবো যে ও কিভাবে এগিয়ে আসে জিনিসটার প্রতি। তো আপনি যদি ইংলিশে বলেন, I will play a red crayon red cubes in front of him and I will check how he proceed to this. So সে কি হেঁটে হেঁটে আসতেছে নাকি হামাগুড়ি দিয়ে আসতেছে, then I will check how he crawl. ওকে, ইজ ইট সিমেট্রিক্যাল অর asymmetrical? সো আপনি কি করলেন, এখানে কিন্তু আপনি করলেন না, আসলে পেশেন্টটাকে নিয়ে আপনি কিছু করতেছেন না, কিন্তু আপনি এটা বলতেছেন এক্সামিনারকে, আর এক্সামিনার আপনাকে এক্সপ্লেন করে করে একটা ডেভেলপমেন্টাল এজ দিচ্ছে। এটাই হচ্ছে এক্সামিনেশন। সো আপনি একটা হিস্ট্রি করছেন, একটা এক্সামিনেশন করছেন। এরপরে আপনার ডেভেলপমেন্ট স্টেশন হচ্ছে সবচেয়ে লার্জেস্ট স্টেশন, সবচেয়ে মার্কস ক্যারি করে, এবং অনেকের কাছে এটা খুবই ভয়ের এক্সামিনেশন। তাদের জন্য ভয় যারা প্র্যাকটিস করে নাই, শুধু শুনে যায়, তাদের জন্য ভয়। আনটিল আপনি পুকুরে না নামবেন আপনি কখনো সাঁতার শিখবেন না। যতই আপনি ভাবেন, যতই আপনি ইউটিউবে শিখেন, আপনি সাঁতার শিখতে পারবেন না। আপনি সাইকেল চালাতে পারবেন না যতক্ষণ না আপনি সাইকেল নিয়ে চেষ্টা করবেন এবং সাইকেল থেকে পড়ে যাবেন। এমন কেউ কি আছে সাইকেল থেকে কখনোই পড়ে নাই, ধরা মাত্রই সাইকেল শিখা, মানে সাইকেল সে শিখতে পারছে? যদি থাকেন তাহলে সে একজন এক্সেপশনাল ব্যক্তিত্ব। দয়া করে আপনার যে এক্সেপশনাল জিনিস আপনি সবার মাঝে প্রচার করেন না। আপনি এক সপ্তাহে হচ্ছে যে একটা পরীক্ষা দিয়ে পাশ করছেন, ফর এক্সাম্পল আপনি ওইটি পাশ করছেন এক সপ্তাহ দিয়ে, আপনি দয়া করে এই কথা চারিদিকে সব জায়গায় প্রচার করেন না। কারণ আপনার লেভেলে দুনিয়ার সবাই না। আপনার কথা শুনে শুনে কেউ যদি এক সপ্তাহ প্রিপারেশনে ওইটি পরীক্ষা দিতে যায়, সে পরীক্ষা পাশ করবে। ইটস সার্টেন কাইন্ডস অফ প্র্যাকটিস। সো এরকম প্রত্যেকটা পরীক্ষায় আমি 1 মাস 2 মাসে পরে পাশ করছি, আর আপনার যে মানে এর আগে যে আপনি পড়ছেন সেগুলো কিছুই না, আপনি যে লাস্ট 2 মাস পড়ছেন সেটা পরে আপনি পাশ করছেন, এটা ভুল অ্যাপ্রোচ। আপনার রেসিডুয়াল নলেজ আপনাকে অনেক হেল্প করছিল। সো আপনি এই ইনফরমেশন মানুষকে দিলে অনেকে কিন্তু মিসগাইডেড হয়ে যায়, বুক করে তারপরে আমাকে বলে আমি পরীক্ষা বুক করে ফেলছি ম্যাডাম। হ্যাঁ, তখন তো আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, কেউ পরীক্ষায় পাশ ফেল করলে না, আমি এটা মানতে পারি না। সে আমার কাছে কোর্স করছে না কোর্স করে নাই সেটা ইম্পর্টেন্ট না, মানে আমার খুব খারাপ লাগে। সো আমার মনে হয় যে আমরা চেষ্টা করব খুব প্রিপেয়ার হয়ে পরীক্ষা দেওয়ার। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, রিকল কোশ্চেন এখানেও খুব ইম্পর্টেন্ট। 90% কোশ্চেন ফ্রম রিকল, 98 100% আপনি যদি বলেন সব রিকল থেকে আসে, কিন্তু তারপরও পাসিং রেট ইজ নট গুড। ওকে, আপনাকে রিয়েল ক্লিনিক্যাল কেস অ্যানালাইজ করতে হবে। আপনাকে রিয়েল ক্লিনিক্যাল কেস অ্যানালাইজ না করলে আপনার একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে এবং আপনি স্মার্ট হলে। আমি দেখছি উইদাউট ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমার জানা একটা মেয়ে পাশ করছেন উইদাউট ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সে পিডিয়াট্রিক্সে কাজই করে নাই জীবনে, সে পাশ করছে। সে কিভাবে পাশ করছে? সে খুব স্মার্ট। স্মার্ট বলতে কি বুঝান? ড্রেস, সাজুগুজু? নো। সে স্মার্ট হচ্ছে সে কোনো কিছু ভয় করে না। স্মার্টনেস এর প্রথম শর্ত হচ্ছে ভয় না পাওয়া। সে ভয় পায় না। ভয় পায় না মানে ভয় পায় না। হ্যাঁ, সে পাছে লোকে কিছু বলে এটার প্রতি সে কেয়ার করে না। সে যেটাকে ঠিক মনে করে সে সেটা করতে তার রিয়েল লাইফেও করে, এবং সে এটা তার এক্সাম লাইফেও সে ইনপুট করছে। এই কারণে সে সাহসী এবং সে কথা বলে। রাইট? যখন মানুষ সাহসী হয় এবং মানুষকে মনে করাকে ভয় কম পায়, তাহলে সে কথা বলাতে সাহসী হয়। তখন এই কারণে সে পরীক্ষাটা পাশ করে গেছে উইথ প্র্যাকটিস। এনহ্যান্স ক্রিটিক্যাল থিঙ্কিং ডিসিশন, মানে আপনি আসলে পেশেন্ট ম্যানেজ করে করে আপনি কি করবেন, আপনার থিঙ্কিং ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করবে, এবং আপনাকে শো করতে হবে যে আপনি কনফিডেন্ট। আপনার কথা, আপনার আচরণ দিয়ে আপনি শো করবেন পরীক্ষার টেবিলে। আর দেন দেন হোয়াট আদার থিংস, আপনাকে পজিটিভ হতে হবে, সবসময় বিলিভ করবেন আপনার প্রতি। আপনি পরীক্ষায় 1 বার 2 বার 3 বার 4 বার যে কয়বার ফেল করা দরকার ফেল করবেন, কিন্তু কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। পরীক্ষা দিয়ে কখনোই কোনো মানুষকে সঠিকভাবে অ্যানালাইজ করা যায় না।
ইটস 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট, কিভাবে একটা মানুষকে পুরোপুরি অ্যানালাইজ করবো? সো আপনি কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না, কখনো না। আর অ্যাজ আ মানে দোজ হু আর বিলিভার, তারা জানেন যে আপনি নিজের প্রতি বিশ্বাস হারানো মানে আপনি আপনার গডের প্রতি বিশ্বাস হারিয়েছেন, আপনি সেটা করতেই পারেন না। হ্যাঁ, এবং লাস্ট মিনিটস আপনি হচ্ছে মানে ট্রায়াল, এটা না আমার কাছে মনে হয় ইট উড নট বি গুড লাস্ট মিনিট ট্রায়াল। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনি পরীক্ষার আগের অনেক ব্যাপার আছে, কিভাবে আপনি কি করবেন সেটা আলাদা বিষয়, বাট আমি বলবো যে আপনার 6 মাস সময় লাগবে বুঝতে, 2 মাস সময় লাগবে মাত্র একদম টপ লেভেলে পৌঁছাতে। 6 মান্থসে আপনি প্র্যাকটিস করে করে একটা লেভেলে পৌঁছাবেন, আর পরীক্ষায় বুক দেওয়ার পরে 2 মাসে আপনি টপ লেভেলে পৌঁছে যাবেন। হ্যাঁ, আহ, তো এটাই হলো ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে এখানে যে আপনাকে এক্সাম স্ট্রাকচার বুঝতে হবে, ক্লিনিক্যাল স্কিল রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করে করতে হবে, কমিউনিকেশনকে ইমপ্রুভ করতে হবে, এবং আপনি উইক এরিয়াতে ফিডব্যাক নেবেন। সেটা আপনার কোনো মেন্টর হতে পারে অথবা আপনার ফ্রেন্ড হতে পারে। আপনি স্ট্রেস ম্যানেজ করা শিখবেন, কনফিডেন্ট থাকবেন। এক্সাম, ক্লিনিক্যাল এক্সাম, এটা যেই এক্সাম হোক, বাংলাদেশ, দেশ, হ্যাঁ, যেই গন্ডগ্রায় বসে আপনি পরীক্ষা দিচ্ছেন, যেই জায়গায় আপনি যা করছেন, আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করা শিখতে হবে। হ্যাঁ, অনেকে অনেক ভালো, কিন্তু স্ট্রেসে পড়লে স্ট্রেস টাইমটাতে কাম এন্ড কুল হয়ে কাজ করতে পারেন না, তাদেরকে এটা কাজ করাটা শিখতে হবে। হ্যাঁ, আমি জানি আমাদের এক ফ্রেন্ড, ও অ্যাপোলোতে জব করে, ও হচ্ছে মানে আমার পরীক্ষার দিনে আমি ওকে দেখলাম যে পরীক্ষার মধ্যে সে এরকম ঘামা যাচ্ছে। এখন আমার রক্ত ধমনী, আমার ব্রেন, সব জায়গায় এইটা মানে হয়ে গেছে যে আমার তো মানুষকে একটু রিলিফ দেওয়া, মানুষকে কমফোর্ট দেওয়া, মানে ঠিক আছে তুমি পারবা, মানে এই কথাগুলো বলা তো আমার একটা পুরানো অভ্যাস হয়ে গেছে, পড়াইতে এসে আরো বেশি হয়েছে। সো আমি আমার পরীক্ষার মধ্যে আমি ওকে বললাম যে মানে আমরা দুজন পাশাপাশি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমাদের মানে আমি নাম্বার 1, ও নাম্বার 2, মানে লাইক দিস, দুজনের আহ, আহ, যেটা সার্কিট পরপর আমাকে বললাম যে কাম কাম, তুমি অস্থির হচ্ছে কেন, তুমি পারবা। আমি পারি আর না পারি, আমি বলতেছি ওকে তুমি পারবা। হ্যাঁ, কিন্তু সে মানে প্রত্যেকটা স্টেশন থেকে বের হচ্ছে আর মনে হচ্ছে যে ওকে কোনোভাবে খুবই মানে বকাঝকা করা হয়েছে, মানে সে একদম শ্যাটার, ঘামায় যাচ্ছে। তো এই জিনিসটা থাকলে না পাশ করা খুব ডিফিকাল্ট এনি এক্সাম। সো একটা জিনিস হচ্ছে মনে হবে যে আমার এতগুলা টাকা, আমি এতগুলো পরীক্ষা দিলাম, এতগুলো টাকা আমার ফেল করলে লস, আমার এই জিনিসটা থেকে আপনার বেরোয় আসতে হবে। আপনার যে টাকাগুলো লস হচ্ছে, আপনি কিভাবে বুঝলেন যে এটা লস হচ্ছে? আল্লাহ তো জানেন যে আপনার কয়টুকু আছে, আপনি কতটুকু খরচ করতেছেন। তারপরে তো আল্লাহ আপনাকে ওই লেভেল পর্যন্ত পৌঁছান না, এটার মধ্যে কোনো বরকত আছে। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে, আপনি কখনোই ভাববেন না যে কয় টাকা লস হচ্ছে। আপনার যে গোল্ড গুলা ঘরের মধ্যে পড়ে থাকে, সেগুলো তো কোনো বেনিফিট দিচ্ছে না। তো আপনি মনে করেন যে আপনি এই বছর একটা গোল্ড কেনার কথা ছিল, আপনি গোল্ড না কিনে আপনি পরীক্ষা কিনছেন। হ্যাঁ, আপনি আপনার জীবনে একটা কিছু অ্যাচিভমেন্ট করছেন এখানে। গোল্ডটা থাকলে আপনার কোনো অ্যাচিভমেন্ট, না না থাকলেও কোনো অ্যাচিভমেন্ট না, কেউ দেখেই নাই, কেউ শুনেই নাই, মাঝখান দিয়ে আপনাকে কিন্তু প্রতি বছর জাকাত দিতে হচ্ছে। সো আপনি কোনো না কোনো ভাবে নিজেকে বুঝান। এবং এই যে স্ট্রেস যে আমার পরীক্ষা, আমি পরীক্ষায় আমার মানে আমি এতগুলো টাকা নষ্ট হবে, এই কথার থেকে আপনাকে বেরোয় আসতে হবে, বুঝছেন? এই কথাটা থাকলে আপনার মাথায়, আপনি কোনোভাবেই পরীক্ষায় ওভারকাম করতে পারবেন না। ক্লিনিক্যাল এক্সাম ইজ এ ম্যাটার অফ ম্যানেজিং স্ট্রেস, নাথিং এলস। ম্যাটার অফ স্ট্রেস, এখানে কোনো কঠিন জিনিস জিজ্ঞেস করা হয় না, কোনো অতি উচ্চ লেভেলের কমপ্লিকেটেড করে পড়ানোর কিছু নাই। মানে আমি এটা নিজে ফিল করি, এখানে এত কমপ্লিকেটেড কিছু আমার পড়ানো লাগবে না, কারণ এখানে কমপ্লিকেটেড কিছু জিজ্ঞেসই করেন। হ্যাঁ, কাউকে প্যানিক করার কোনো দরকারই নাই এখানে। সো এটা খুবই ন্যাচারাল, ডে টু ডে লাইফে যেটা লাগতেছে সেটাই। কথা বলা, প্র্যাকটিস করা, আমি কোন সময় কোন কথাটা বলবো, আমাকে কোন কোশ্চেনটা করলে কোন কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করবে, কোন ক্লু দিয়ে আমি বুঝবো যে এটার অ্যান্সার এটাই হবে। সো দ্যাট ইজ দ্য লার্নিং থিংস অনলি। সো আপনাকে একটু রিকল, আমরা আসলে ক্লিনিক্যাল কোর্স আবার একটু বিগিনার লেভেল থেকে, আমি হিস্ট্রি থেকে আবার ইনশাল্লাহ শুরু করবো এপ্রিল মাসে, ভিডিও এন্ড হিস্ট্রি। বাট এটাও আমি আসলে এভাবেই শুরু করেছি যে এটা একটা সাইকেল হিসেবে। সো হিস্ট্রি ডেভেলপমেন্ট, দেন ভিডিও, দেন কমিউনিকেশন,
আফটার দেন ক্লিনিক্যাল, অ্যান্ড দেন এগেইন হিস্ট্রি স্টেশন। সো আমি যদি মানে ওরকম পাই তাহলে ইনশাল্লাহ আমি হিস্ট্রিটা আবার রিপিট করতে পারি। তারপর ডেভেলপমেন্টের পর আমি ভিডিও স্টেশন শুরু করব। আহ, আমি শুরু করছি এবং আরো অনেকে আছেন শুরু, তারাও করছেন। সো এ লট অফ সাপোর্ট হেয়ার, এবং অনেকে পাশ করছেন। সো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের সময় আমি যখন এমআরসিপিসি থিওরি পাস পাস করলাম, তখন বাংলাদেশে কাজ করে এরকম কেউ থিওরি পাস করতে আমি দেখি। হ্যাঁ, অনেকেই পাশ করেছেন, কিন্তু তারা বাংলাদেশের বাইরে কাজ করে। কিন্তু শুধু বাংলাদেশে থেকে থিওরি পাস করছেন আমি কাউকে দেখিনি। সো বাট আমি পরীক্ষা দিতে দিতে তার আগের বছর অনেকে পাশ করেছেন, সো তাদের সাথে কথা বলেছি, ভালো লেগেছে তাদের সাথে কথা বলে, পজিটিভ ইম্প্যাক্ট। সো কেউ যদি পাশ করে, এটা মনে করবেন যে এটা আপনার জন্য ব্লেসিংস হয়েছে। সে তো মানে আপনার প্রতিযোগিতা, কারণ আপনার এখানে কেউ কারোর প্রতিযোগিতা। আমাদের এখানে পরীক্ষা দিতে হবে, এখানে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এটা মানে ই করবে না। যারা যারা পারবে তাড়াতাড়ি পাস করবে, এখানে 100% পারলে 100% পাস করবে, মানে 100% পাস করানো যাবে না এরকম কোনো অ্যাপ্রোচ নাই। হ্যাঁ, সো যারা আমরা একসাথে কেউ পরীক্ষা দিবেন, কখনোই একজন আরেকজনের প্রতিযোগী না, ঠিক আছে? সবাই একজন আরেকজনের সহযোগী। এবং সো আমার, আমি যেটা শুরু করছি, আমি আমার অ্যাপ্রোচটা বলি, আমি রিকল বেসড করছি এবং প্র্যাকটিস বেসড। ডে ওয়ান থেকে সবাই প্র্যাকটিস করতে থাকবে। হ্যাঁ, এবং আমি এরকম করেছি যে নট অনলি লিসনিং, বাট আমি ম্যাটেরিয়ালস দিচ্ছি যে একটা পিডিএফ সহ, যাতে একটু গাইড পাওয়া যায় কোনটাতে কি বলতে হবে, কি করতে হবে। বাট এখানে প্র্যাকটিস করতে হবে, শুধু পিডিএফ দিয়ে আসলে কিছু হবে না। ইভেন আপনি এখানে আপনাকে বলতে হবে, প্র্যাকটিস বলতে বলা বলি প্র্যাকটিস করতে হবে। সো যে যত বেশি যে কোনো জিনিসকে ক্যাচ করার ক্ষমতা যার যত বেশি, সে তত তাড়াতাড়ি এটা ধরে ফেলতে পারবে। বাট কোর্সে কেউ একবার জয়েন করলে আনটিল দে পাস, ইনশাআল্লাহ দে উইল বি দেয়ার এন্ড ডু প্র্যাকটিস। ইটস নট রিয়েলি, আমার এখনো এরকম কিছু না যে অনেক অনেক স্টুডেন্ট। সো লিমিটেড নাম্বার, সবাই প্র্যাকটিস করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। সো ইট ইজ লাইক দিস, আমরা এইভাবেই করছি। আর সামনে ইনশাল্লাহ করবো, যদি আল্লাহ চান ইনশাল্লাহ আমি কন্টিনিউ করবো। আমি জানি না আসলে কিভাবে কতটুকু পারবো, বাট ইনশাল্লাহ করবো। সো দেখেন, একজন পরীক্ষা দিয়েছে এবং তার এইখানে এই যে দেখেন, এই জায়গায় তারা লিখেছে পরীক্ষা দেওয়ার পরে যে মিড স্ট্যান্ডার্ড না বর্ডার লাইন। সো দেখেন সে বিলো স্ট্যান্ডার্ড পেয়েছে এখানে। ক্লিনিক্যাল রিজনিং এও সে বিলো স্ট্যান্ডার্ড পেয়েছে। ম্যানেজমেন্ট প্ল্যানিং এর কোন জায়গায় কোনো কিছু দেখতে পাচ্ছি না। এন্ড দেন তাকে কিন্তু দেখেন এরকম করে ফিডব্যাক দেওয়া হয়েছে: she did not take adequate history, the abdominal pain, and unable to discuss the possible cause adequately. So এরকম একটা কিন্তু দিয়েছে। হ্যাঁ, সো কোর্স ফি এইটা নিয়ে একটু আসলে নট কমফোর্টেবল টু টক লাইক দিস ইন দ্য ওপেন ফিল্ড। সো আপনি যে বলেছেন সে আমাকে একটু পার্সোনালি মেসেজ করলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, দ্যাট উড বি কেয়ার। সো আমার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনি যদি আমার গ্রুপেও থাকেন, আমি একটু নাম্বারটা দিয়ে দিচ্ছি। বাট এরপরে আমি একটু জানতে চাচ্ছি কার কি ধরনের প্রশ্ন আছে। হ্যাঁ, শুনেন, এখানে হচ্ছে আপনি মানে যদি অন্য কোনো কোর্সও করেন এটাও কোনো সমস্যা না। এখানে আমাদের মানে সবাই সবাইকে হেল্প করতে হবে। হ্যাঁ, আপনি আমার যদি খুব পরিচিত হন, তারপরে যদি আমি যখন প্র্যাকটিস সেশন নেই, ফ্রি প্র্যাকটিস সেশন নেই, তখন যদি আপনি আসেন আমি কিন্তু খুবই ওয়েলকাম করবো আপনাকে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। সো এটা কোনো সমস্যাও না। আহ, মানে আমি চাই যে আমরা সবাই এই পরীক্ষাটা পাশ করে যাব, যারা আমরা এই রাস্তায় এসেছি। হ্যাঁ, আহ, ইনশাল্লাহ। হ্যাঁ, সো কখন আমরা হতাশ হব না, এই একটা জিনিস। এনি কাইন্ডস অফ হেল্প ইফ ইউ রিকোয়ার, সো আপনি হচ্ছে মেসেজ করতে পারেন। আমার যখন সময় থাকবে আমি ইনশাল্লাহ মেসেজের উত্তর দিব। ইটস লাইক দিস। সো এখন হচ্ছে আপনাদের কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, লাইক এনিথিং রিলেটেড টু দিস।
আরো কোনো ক্লিনিক্যাল এক্সাম রিলেটেড কোনো কোয়েরি আছে কিনা, যেটা আমি আসলে মিস করেছি, বলা হয় নাই? তো আমার এটা প্ল্যানটা ছিল যে আপনারা যে পরীক্ষার ফরম্যাট এবং আম, পরীক্ষা সিস্টেমটা বুঝতে পারবেন, ক্লিনিক্যাল এক্সাম নিয়ে একটা আহ, আহ, আমি ডক্টর জান্নাত, আমি এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ। সো আপনি সব তখন জানতে পারবেন। আচ্ছা, সো কারো কোনো কোশ্চেন নাই? আমি খুব এক্সপ্লেন করেছি, মানে নাইস ওয়ে, ঠিক এরকম? আমাকে কি হ্যান্ড ক্লাব দিতে চান? খুশি আজ আমি ভালো এক্সপ্লেন করেছি? If it is like, then you can write it as well to like inspire me to do some good work. um, so যদি আমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে